হ্যালো বন্ধুরা। তো আজ আমি তোমাদের জন্য নতুন একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করছি গল্পটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় এই ড্রামার ফিমেল লিড লুজিকে। সে তার বড় বোন সিয়ার ফিউনারেলে এসেছিল। লুজিকে সবসময় বলা হয়েছিল তার বোনের মৃত্যু নাকি হঠাৎ অসুস্থতা হওয়ার কারণে ঘটেছে, তাও আবার তার বিয়ের দিন সকালেই। কিন্তু লুজির কাছে এ কথা মোটেও বিশ্বাস হয় না, কারণ তার বোন তো একদম স্বাভাবিক ছিল। হঠাৎ অসুস্থতা থেকে এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটল? তো ফিউনারালে উপস্থিত ছিল এই ড্রামার মেইন হিরো জিয়ান, যে ছিল লুজির বোন সিয়ার হবু হাজবেন্ড, এবং তার ছোট ভাই ফেং। তারা অবাক হয়ে লুজিকে দেখে, কারণ তাদেরকে বলা হয়েছিল লুজি নাকি মারা গেছে, অথচ সে তো একদম জীবিত। তারা বুঝতে পারে কেউ ইচ্ছা করে তাদেরকে ভুল তথ্য দিয়েছিল। লুজি তার বোনের এই অবস্থায় ভেঙে পড়ে। তো অন্যদিকে আমরা জিয়ান এবং ফ্যাংয়ের কাজিন ইউয়ানকে দেখতে পাই। তাকে একটি মেয়ে এসে বলে যে মেয়েটিকে আমরা এতদিন ধরে খুঁজছিলাম সে এখানে এসেছে। তার মানে লুজি হলো ওদের টার্গেট। তো ফিউনারেলের মাঝে লুজি জিয়ানকে প্রশ্ন করে, আমার বোনের মৃত্যু কিভাবে হলো? সত্য কথা বলুন, সে তো অসুস্থ ছিল না, কেন আমাকে মিথ্যা বলা হলো? সে তখন অনেক রেগে গিয়েছিল এবং জিয়ানের উপর হাত তুলতে যাচ্ছিল। তখন পেছন থেকে ফ্যাও এসে বলে, ইউয়ান এখানে চলে এসেছে, আমাদেরকে সাবধান হতে হবে। তাই আর জায়গা খুঁজে না পেয়ে লুজি তার বোনের কফিনে গিয়ে লুকিয়ে পড়ে। আসলে ইউয়ান ভেবেছিল লুজি হলো ওয়ান হার্ট গ্রুপের সদস্য। ওয়ান হার্ট গ্রুপ ছিল এদের শত্রু, আর ওই গ্রুপের কারণেই আন্টি মিন অর্থাৎ ফেং এবং জিয়ানের মা মারা গিয়েছিল। তাই ইউয়ান প্রতিশোধ নিতেই এখানে চলে এসেছে। ইউয়ান ঝামেলা করতে যেতেই জিয়ান তাকে থামিয়ে বলে, আমার সমস্যায় তুমি নাক গলাবে না, যা ঠিক হবে আমি নিজেই করব। এরপর ইউয়ান যখন কফিনের কাছে যায় তখন জিয়ান এসে তাকে আটকে দেয় আর বলে, আমাদের জন্য তোমার কারো কাছ থেকে প্রতিশোধ নিতে হবে না, আমার যেটা ঠিক মনে হবে আমি তাই করব, এবং মাঝখানে তুমি কোনোদিনও আসবে না। এই ফাইটিংয়ের মাঝে এদের লোকজনও নিজেদের উপরে অ্যাটাক করে বসে, কিন্তু ইউয়ান সেখানে কোনো রকমের ঝামেলা না করে চুপচাপ বেরিয়ে যায়। এদিকে লুজি লক্ষ্য করে তার বোনের বুকের কাছে গুলি লাগার চিহ্ন। এতে সে বুঝে যায় তার বোন এমনিতে মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে সে জিয়ানের কাছে বলে, আপনি আমাকে মিথ্যা কথা কেন বলেছেন? আমার বোনকে তো কেউ গুলি করে মেরে ফেলেছে, তাহলে সেই লোকটা কি আপনি? কিন্তু জিয়ান তাকে কোনো রকম উত্তর না দিয়ে ওকে চুপ করিয়ে দেয় এবং উঠিয়ে ভিতরে নিয়ে যায়। এরপর লুজির জ্ঞান ফিরলে জিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি তো মারা যাওনি, কিন্তু তুমি মারা গিয়েছো বলে সব জায়গায় এই মিথ্যা তথ্য কেন ছড়িয়েছ? আর তুমি কি তোমার বোনের মতোই ওয়ান হার্ট গ্রুপের মেম্বার? কিন্তু লুজি বলে, না, আমি তো এই ওয়ান হার্ট গ্রুপের নাম সর্বপ্রথম আপনার মুখ থেকেই শুনছি, আর এই মৃত্যুর খবর কিভাবে ছড়িয়েছে তা আমি জানি না। আমি তো অ্যাব্রডে স্টাডি করতে গিয়েছিলাম, তবে এদিকে কি হয়েছে এসব আমি কিছুই জানতাম না। এটা বলেই লুজি তার সামনে যা দেখতে পায় ওটা সে জিয়ানের দিকে ছুঁড়ে মারে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তবে জিয়ান তাকে আটকে দেয় আর বলে, এখান থেকে যেও না। কিন্তু লুজি বলে, না, আমাকে যেতে হবে, আমার বোনের মৃত্যুর প্রতিশোধ আমিই নেব। লুজি জানতো যে তার বোনের মৃত্যুর পিছনে জিয়ানের হাত নেই, আর সে তো কোনোদিনও জিয়ানের উপর সন্দেহ করতে পারবে না। ওখান থেকে নামার চক্করে লুজির পায়ে অনেকটা ব্যথা পেয়েছিল, তাই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছিল। তখন আমাদেরকে পাস্টের কিছু সিন দেখানো হয়। অতীতে আমরা দেখতে পাই লুজি জিয়ানকে অনেক পছন্দ করত, কিন্তু সে একদিন খবর পায় যে জিয়ানের সাথে তার বোনের বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে সে অনেক বড় একটা ধাক্কা পায় এবং বেচারি অনেক বেশি আপসেট হয়ে পড়ে। তো পরবর্তীতে সিয়া তাকে বিদেশে পাঠানোর কথা বলে আর বলে, আমাদের বাবা মায়ের মৃত্যুর পর আমরা দুজনই একে অপরের ভরসা, চিন্তা করো না, আমি তোমার সাথে দেখা করতে আসব। তবে তার সেই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার আগেই সিয়ার মৃত্যু ঘটে। লুজি এসব কথা মনে করতে করতে কারো সাথে সে যোগাযোগ করার চেষ্টা করে। ঠিক তখনই তার সামনে সে একটা পোস্টার দেখতে পায়, যেখানে লুজির ছবি টাঙানো ছিল আর ছবির নিচে ওয়ান্টেড লেখা ছিল।
মানে তাকে পুরো শহরে পোস্টার টাঙিয়ে খোঁজা হচ্ছিল। ঠিক তখনই কিছু আর্মির লোকেরা তাকে ধরতে চলে আসে। লুজি যখন এতগুলো গুন্ডা আর ফরাসি লোকদের সামনে দেখে ভয় পেয়ে যায় যে এখন সে কি করবে। তবে সে তাদের চোখ ফাঁকি দিয়ে কোনো মতে পালানোর চেষ্টা করে, কিন্তু তারাও তার পিছু নেয়। এমনকি একজন অফিসার তো লুজির পায়ে গুলিও করে দেয়। ঠিক তখনই লুজির আর কোনো ক্ষতি করার আগেই জিয়ান এবং ফেং হিরোদের মতো সেখানে এন্ট্রি নেয়। তারা গুন্ডাদের সাথে লড়াই শুরু করে দেয়। এদিকে ইউয়ানের চেলারাও সেখানে চলে আসে, তবে ফেং আর জিয়ান লুজিকে তাদের হাতে পড়তে দেয় না। এখানে জিয়ানকে লড়াই করতে দেখে লুজির সেই প্রথম দিনের কথা মনে পড়ে যায়, যখন সে প্রথমবার জিয়ানকে দেখে তার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু দুষ্কৃতকারীরা তখনও তার পিছু নিয়েছিল আর জিয়ান তাকে বাঁচিয়েছিল। সেই দিন থেকে সে তাকে ভুলতে পারেনি। কিন্তু তখন কেই বা জানতো যে ভবিষ্যতে জিয়ানের তার বোনের হাজবেন্ড হওয়ার কথা ছিল। তো যাই হোক, এই মুহূর্তে জিয়ান ও ফেংয়ের মূল উদ্দেশ্য হলো লুজিকে ইউয়ানের লোকেদের হাত থেকে বাঁচিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। তারা ঠিক সেটাই করে। পরের সিনে লুজির যখন ঘুম ভাঙে তখন সে জিয়ানের বাড়িতেই ছিল। বাইরে দাঁড়িয়ে জিয়ান ফেংকে বলে দরজা খুলতে। দরজা খুলতেই লুজির সামনে যা পায় তা সে জিয়ানের দিকে ছুটতে থাকে। এটা দেখে ফেং অনেক রেগে যায়। সে বলতে থাকে, রাতে তোমার ক্ষত জায়গায় আমি মলমপট্টি করলাম আর তুমি এখন উল্টো আমাকেই আক্রমণ করলে। লুজি তখন দ্রুত তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি ভেবেছিলাম তুমি জিয়ান। এরপর খাবার টেবিলে জিয়ান তাকে বিদেশে গিয়ে পড়াশোনা শেষ করার জন্য টিকিট আর টাকা তাকে দিয়ে দেয়। কিন্তু লুজি জেদ ধরে বসে বলে, আমি বিদেশে যাব না। তবে জিয়ান তাকে কড়া গলায় আদেশ দেয় বিদেশে চলে যেতে। তবে লুজি তখন দৌড়ে গিয়ে তার কাঁধে কামড়ে ধরে। জিয়ান তখন চমকে বলে, তোমার মাথা ঠিক আছে তো? লুজি তাকে শর্ত দেয়, আমার আর ফেংয়ের মধ্যে কম্পিটিশন করান। যদি আমি জিতি তাহলে আমি এখানেই থাকবো। জিয়ান এতে রাজি হয়, তবে সে তাকে একটি শর্ত দেয় যে তোমার কাজ হলো ফেংয়ের শার্টের একটা বোতাম খুলে আনা। এটা শুনে ফেং হাসে আর বলে, একটা মেয়ে আমার সঙ্গে লড়াই করবে, সে তো কোনোদিনও জিততে পারবে না। এ কথা শুনে লুজি সিরিয়াসলি ফেংয়ের মুখে একটা ঘুষি মেরে দেয়। জিয়ানও এই দৃশ্য দেখে তার হাসি চেপে রাখতে পারে না। এবার মার খেয়ে ফেং অনেকটা রেগে যায়। সে তখন লুজিকেও মারতে শুরু করে দেয়। তবে সে লুজিকে জোরে আঘাত করার আগেই জিয়ান মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন পেছন থেকে ফেং বলে, ভাই তুমি দেখলে তো সে আমার শার্টের বোতাম নিতে পারেনি, এর মানে হলো আমি জিতে গিয়েছি। ঠিক তখনই লুজি টেবিলের উপরে একটি শার্টের বোতাম রাখে, আর যেটা কিনা জিয়ানের শার্টের বোতাম ছিল ওটা সে আগেই কৌশলে খুলে রেখেছিল। তাই শেষ মুহূর্তে সে আরেকটা শর্ত দেয় যে 3 মিনিটের মধ্যে মেঘলা আকাশ থেকে তারাগুলোকে বের করে দেখাতে পারলে তুমি এখানে থাকতে পারবে, আর আমি তোমাকে ভালোভাবে প্রশিক্ষণও দেব কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবে। লুজি প্রথমে বুঝতে পারে না সে তারা ভরা আকাশ কিভাবে আনবে। হঠাৎ সে দেখে চারপাশে অনেক জোনাকি উড়ছে। লুজি তখন জোনাকিগুলোকে আকাশের দিকে উড়িয়ে দেয়। তখন সত্যিই ওই পোকাগুলো তারাদের মতো জ্বলজ্বল করতে থাকে। লুজি এই শর্তেও জিতে যায়। জিয়ান তখন চুপচাপ হাসে। আসলে সে নিজেও চায় লুজি তার কাছেই থাকুক আর সে নিরাপদ থাকুক। এর পরের সিনে আমরা দেখতে পাই জিয়ান লুজিকে নিয়ে তার একটি গোপন রেসিডেন্সে ব্রোজলিফে আসে। এখানে তারা লোকেদেরকে প্রশিক্ষণ দেয়, জিজ্ঞাসাবাদ করে, তদন্ত পরিচালনা করে, সব গোপনে। লুজি প্রথমবার দেখল জিয়ান কিভাবে অপরাধীদের জোর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এই দৃশ্য দেখে লুজি তো শিউরে ওঠে। এটা দেখে জিয়ান বলে, তুমি যদি এটা সহ্য করতে না পারো এখনো সময় আছে, চাইলে তুমি ফিরে যেতে পারো। কিন্তু লুজি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে সে এখানেই থাকবে আর তার বোনের সত্য উদ্ঘাটন করবে। তাই তাকে স্পেশাল ইউনিফর্মও দেওয়া হয়, কিন্তু পরে সে জানতে পারে তাকে ছেলেদের সঙ্গেই থাকতে হবে। এটা শুনে সে একটু নার্ভাস হয়ে পড়ে। তো অন্যদিকে দেখা যায় চেরি ইউয়ানকে জিজ্ঞাসা করছে, তোমরা ওই মেয়েটাকে কেন খুঁজছো? এদিকে ইউয়ানের মনে ভুল ধারণা রয়েছে, কারণ সে ভাবে লুজি হচ্ছে ওয়ান হার্ট গ্রুপের সদস্য, মানে তাদের শত্রু।
তাই ইওয়ান যে কোনো মূল্যে লুজিকে মারতে চায়। তবে জিয়ান যে কিনা তার সামনে প্রত্যেকবার বাধা হয়েই আসছে। এদিকে চেরি ইওয়ানকে পছন্দ করত, তাই সে মনে মনে ভাবে, সে তুমি লুজি হও আর যেই হও, আমি ইওয়ানের লাইফে কাউকেই আসতে দেব না। এরপর লুজিকে যখন রুমে আনা হয়, সেখানে অনেকগুলো ছেলেকে দেখে সে তো ইমপ্রেস হয়ে যায়। তবে সে যেন তেন করে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে কাউকে দেখে তার কাছে অদ্ভুত লাগে, এজন্য সে রুম থেকে বেরিয়ে আসে এবং টেম্পোরারি কোনো জায়গা থাকার জন্য ভালো একটা জায়গা খুঁজতে থাকে। এই সময় জিয়ান আর ফেং এখনও জেগেছিল। তাদের মিশন নিয়ে তারা দুজন আলোচনা করছিল। তারা জানে যে লুজির বোন কখনোই ওয়ান হার্ট গ্রুপের সদস্য হতে পারে না। এই নিয়ে তারা এখনও তদন্ত চালাচ্ছে। এদিকে লুজি বাইরে দরজার সামনে নক করার চেষ্টা করে, কিন্তু সে ক্লান্ত হয়ে দরজার সামনেই ঘুমিয়ে পড়ে। জিয়ান তখন আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখে লুজি দরজার বাইরে ঘুমিয়ে আছে। সে তখন দৌড়ে এসে লুজির মাথাটাকে ধরে। ঠিক তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়ান আসলে বহুদিন ধরেই লুজিকে পছন্দ করত, আর সে প্রথম দেখাতেই লুজির উপরে ক্রাশ খেয়েছিল। এটা অনেক দিনের পুরনো ঘটনা। পরে লু পরিবার আর জিন পরিবার মিলে ঠিক করেছিল যে জিয়ান এবং লু পরিবারের বড় মেয়ে সিয়ার বিয়ে হবে। এই খবরটা শুনে জিয়ান একেবারে ভেঙে পড়েছিল, কারণ সে সিয়াকে নয় বরং লুজিকে ভালোবাসত। কিন্তু বড়দের সিদ্ধান্তের বিরুদ্ধে সে কিছু বলার সাহস পাচ্ছিল না। তো বর্তমানে সেখানে ফেং আসে। তখন জিয়ান ফেংয়ের কাছে তার কোটটা চায়। তখন ফেং একটু বিরক্ত হয়ে বলে, তোমার কোটটা দিয়ে ঢেকে দিতে পারতে, আমারটাই কেন? কিন্তু আমার জিনিসপত্র দিয়ে ওকে কেয়ার করলে যদি ও আমাকে পছন্দ করতে শুরু করে তাহলে তোমার কি হবে? কারণ তুমি তো ওকে ভালোবাসো। এরপর ফেং বলে, আচ্ছা বুঝতে পেরেছি, তুমি চাও না লুজি টের পাক যে তুমি ওর কতটা কেয়ার করো। ফেং তখন ইচ্ছা করে জিয়ানকে খোঁচা দিয়ে কথা বলছিল। জিয়ান তখন চুপচাপ একটা তেলের বোতল ওর দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওটা ওর রুমে রেখে দিও। তো পরের দিন লুজের ঘুম ভাঙতে সে দেখতে পায় তার পাশে একটা অয়েল ল্যাম্প এবং একটা কোট রাখা আছে। এটা দেখে সে মুহূর্তেই দেরি না করে তাড়াতাড়ি করে নিচে নেমে আসে। সে তখন মনে করছিল যে নিশ্চয়ই এটা ফেক মজা করে তার কাছে রেখে গেছে। ওইদিকে কয়েকজন ট্রেনিং করছিল। লুজি সেখানে ভুল করে চেং নামের একজনের পাঞ্চিং ব্যাগের সামনে গিয়ে পড়ে। তখন চেং ওকে দেখে রেগে বলে, এখানে ঢোকার সাহস হলো কিভাবে? আর ছেলেদের টিমে একটা মেয়ে এখানে কি করছে? তখন সবাই মিলে লুজিকে বিরক্ত করতে শুরু করে দেয়। লুজিও তখন রাগে ফেটে পড়ে। সে তখন ঠিক করে ফেংকে এর জবাব দেবে, আর সে তাদের কথার জবাবও দিয়ে দেয়। সে তখন ওদেরকে কড়া গলায় বলে, আমি এখানে নিজের যোগ্যতায় এসেছি, আর হ্যাঁ, এখানে আমাকে মিস্টার জিয়ানি এনেছে, তাই সাবধানে থাকো। ওদের মধ্যে একজন ছেলে ছিল যার নাম ইয়াং। সে লুজির সঙ্গে ভালো ব্যবহার করছিল। অন্যদিকে জিয়ান দূর থেকে এসব কিছু দেখে। সে তখন ওইখানে এসে লুজিকে একটা রুম পরিষ্কার করতে পাঠিয়ে দেয় এবং চ্যাং লুজিকে যেভাবে অপমান করেছিল তার বদলা জিয়ান ওকে না দিয়ে কিভাবে যাবে। লুজি যখন ঘরটি পরিষ্কার করতে যায় তখন সে বুঝতে পারে জিয়ান গোপনে ওর জন্য আলাদা একটা বিছানার ব্যবস্থা করে রেখেছে, যাতে তাকে আর ছেলেদের সঙ্গে ঘুমাতে না হয়। তো বিষয়টা লুজির ভীষণ ভালো লেগেছিল, কারণ জিয়ান তাকে যতটা ভালোবাসে তা সে প্রকাশ করে না, অর্থাৎ সে শো অফ করতে পছন্দ করে না। ওইদিকে জিয়ান এবং ফেং সিয়ার একটি ডায়েরি পেয়েছিল এবং সেখানে কিছু সিক্রেট কোড লেখা ছিল। এটা দেখে তারা বুঝতে পারে যে সিয়া একদমই ওয়ান হার্ট গ্রুপের সদস্য ছিল না, ওর উপর অন্যায়ভাবে দোষ চাপানো হয়েছিল। সেখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই বিয়ের দিন সিয়াই সবার সামনে জানিয়েছিল যে সে জিয়ানকে বিয়ে করতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওদের আঙ্কেল দৌড়ে এসে কয়েকটি ছবি দেখায়। ছবিগুলো দেখে সবাই ধরে নেয় যে সিয়া ওয়ান হার্ট গ্রুপের সদস্য, আর সঙ্গে সঙ্গে রেগে গিয়ে জিয়ানের আঙ্কেল সিয়াকে গুলি করে মেরে ফেলে। জিয়ান ভেতরে ভেতরে এটা দেখে খুবই রেগে যায়। সে তখন সিদ্ধান্ত নেয় তার বড় ভাই যে ছিল একজন কমান্ডার, সে তাকে গিয়ে সব বলে দেবে। তো বর্তমানে লুজি কোডটি ফেরত দেওয়ার অজুহাতে জিয়ানের রুমে আসে
ওর আসল উদ্দেশ্য ছিল রুমে থাকা ফাইলগুলোকে ঘেঁটে দেখা, কারণ সে আশা করছিল হয়তো তার বোনের মৃত্যুর কোনো সূত্র সে এখানে পেয়ে যাবে। তখন সামনে ফেং চলে আসলে লুজি ব্যাপারটাকে ঘুরিয়ে বলে তাকে কোড দেওয়ার জন্য সে এইখানে তাকে থ্যাংক ইউ বলার জন্য এসেছিল। এটা বলে সে ওখান থেকে বেরিয়ে যায়। তবে সে স্পষ্ট বুঝতে পারছিল যে ওরা লুজির থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। অন্যদিকে আমরা ইয়নকে একটি মেয়ের সাথে দেখতে পাই। সে ওই মেয়েটির চোখে ওই ব্রাইটনেস খুঁজছিল যা সে তার পুরনো প্রেমিকার চোখে দেখেছিল, কিন্তু এমন মেয়ে সে আজও দেখতে পায়নি। সে কে তা পরেই জানা যাবে। তখন সেখানে চেরি এসে সে মেয়েটিকে তাড়িয়ে দেয়। আর ওদের কথোপকথন থেকে জানা যায় ইওয়ান আর চেরির বাবারা ব্যবসার পার্টনার, দুজনেই খুবই কঠোর স্বভাবের। আর ইওয়ানের বাবাই যে কিনা সিয়াকে খুন করে পালিয়েছে। কোথায় সে লুকিয়ে আছে তা কেউই জানে না। তারা সন্দেহ করছে যত মেয়েরা আজ পর্যন্ত গায়েব হয়েছে শুধু তাদেরকে বলা হয়েছে ওই মেয়েগুলোকে ক্লাবে নৃত্যশিল্পী হিসেবে পাঠানো হচ্ছে, কিন্তু আসলে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে। তবে ইয়ান বুঝতেই পারছিল যে তার বাবা নিশ্চয়ই কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত। তখন আমরা বুঝতে পারি ইয়ান অতটাও খারাপ নয় যতটা শুরুতে মনে হয়েছিল। অন্যদিকে লুজি ট্রেনিং করছিল। তখন জিয়ান ফেংকে বলে যাও ওকে গিয়ে বেসিক কিছু ফাইটিং শেখাও। তখন ফেংও তাকে বেসিক কিছু ফাইট শেখাতে আসে। ফেং তাকে যা যা করতে বলে লুজিও তাই তাই করছিল। তবে মারামারি করতে গিয়ে উল্টো সে ফেংকে একটা ঘুষি দিয়ে বসে। তখন সেখানে জিয়ান আসে আর তাকে একটা আপেল দেয়, কারণ জিয়ান চায় লুজিকে খুশি দেখতে। তখন ফেংও এটা বুঝতে পারে আর সে হালকা হাসি দিয়ে চলে যায়। এরপর লুজি দিন রাত অনুশীলন করতে থাকে। তার একটাই লক্ষ্য নিজেকে এতটা শক্তিশালী করে তোলা যাতে নিজের শত্রুর মুখোমুখি সে দাঁড়াতে পারে। তো অনেক দিনের কঠোর প্র্যাকটিস শেষে সে জিয়ানকে বলেই বসে আপনি কি দেখতে চান না আমি কতটা উন্নতি করেছি? তখন জিয়ান হেসে বলে ঠিক আছে, তোমার শক্তিটা একটু দেখাও। লুজি তো শক্তি দেখাতে চায়, কিন্তু এক ধাক্কায় সে প্রায় পড়েই যেতে বসে। ফাইট করতে করতে তারা খুব কাছাকাছি চলে আসে। লুজির হার্টবিট বেড়ে গেলে সে তাড়াতাড়ি দূরে সরে যায়। তখন জিয়ান তাকে বেসিক ট্রেনিং দিতে দিতে খেয়াল করে লুজি বহুদিন সঠিকভাবে গোসলই করতে পারেনি, কারণ ছেলেদের মাঝে থাকার কারণে সে অস্বস্তিতে ছিল। তখন জিয়ান তাকে নিয়ে এক পাশে যায় এবং বলে এই মুহূর্তে এখানে কেউ নেই, তুমি নিশ্চিন্তে শাওয়ার নিতে পারো, আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তো শাওয়ার নেওয়ার আগে লুজি তাকে জিজ্ঞাসা করে আমি শুনেছি আপনারা 4 ভাই, কিন্তু আমি তো শুধু আপনাকে আর ফেংকেই দেখেছি। তখন জিয়ান বলে ওরা মূলত 3 ভাই, আর যে প্রথম দিন এসেছিল সে হলো ইউয়ান, আর সে আমাদের ভাই নয় বরং আমাদের কাজিন। বড় ভাই কমান্ডার জু, আর সে এখানে কমই আসেন। তখন লুজি আবারও জিজ্ঞাসা করে ওই ইউয়ান নামের ছেলেটাকে আমার একদমই ভালো লাগেনি, সে আমাকে ধরতে এখানে কেন এসেছিল? তখন জিয়ান হাসি দিয়ে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ইউয়ানকে কেন ভালো লাগেনি, আর আমাকে তোমার কাছে কেমন লাগে? আমার ব্যাপারে তোমার মনেতে কিছুই আছে নিশ্চয়ই। তখন লুজি লজ্জা পেয়ে বলে আপনাকে বাইরে থেকে খুবই কঠোর দেখায়, কিন্তু আসলে ভিতর থেকে আপনি নরম মনের মানুষ, লুকিয়ে লুকিয়ে সবার যত্ন করেন, আর সেটা আমি বুঝতে পেরেছি। ঠিক তখনই লুজির পকেট ঘড়িটা পড়ে যায়, আর দুজনই একসঙ্গে তা তুলতে যায়, যার ফলে দুজনের হাতে স্পর্শ করে। ফলে তাদের হার্টবিট বেড়ে যায় এবং দুজনই অস্বস্তিতে দূরে সরে দাঁড়ায়। তখন জিয়ান মনে মনে ভাবে প্রথম দিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আমি তো পরিকল্পনাও করেছিলাম যে তোমাকে বিয়ে করব, কিন্তু শেষ মুহূর্তে তোমার বোন সিয়া এসে বলে ফেললো যে সে আমাকে বিয়ে করতে চায়। তখন জিয়ানও মনে করেছিল যে লুজি এখন ছোট, ওর এখন পড়াশোনা করা উচিত, তবুও সে নিজেকে দূরে সরাতে পারেনি। এরপর জিয়ান নিজেকে শান্ত করে বলে ঠিক আছে, কমপক্ষে ট্রেনিংয়ের অজুহাতে লুজি আমার চোখের সামনেই তো থাকে। এরপর দেখা যায় ইওয়ান আসলে লুজির বড় বোন সিয়াকে ভালোবাসতো। কলেজের সময় থেকে সে সিয়ার প্রেমে পড়ে এবং ঠিক করে সে তাকে বিয়ে করবে, কিন্তু ভাগ্য অন্যদিকে মোড় নেয়। সে এখনও জানে না
সিয়ার পক্ষেও তার জন্য কি অনুভূতি ছিল তা সামনেই জানা যাবে। তখনই ওই রুমের বাইরে জেরি চলে আসে, আর সে জানতে চায় এই রুমে এমন কি গোপন তথ্য আছে যে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর সে ইওয়ানকে বলে, আমার বাবাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে এখনই জানাও। তখন ইওয়ান তাকে সব তথ্য এনে দেয়, কিন্তু তাকে ঘরের ভেতরে ঢোকার অনুমতি দেয় না। এদিকে লুজি প্র্যাকটিস করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। তখন তার বন্ধু ইয়ং তার জন্য পানি আনতে যায়, তবে চ্যাং ইচ্ছা করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে ইয়াং এর জিনিসপত্র সব পড়ে যায়। তখন চেং ইয়াং এর কাছে কোনো রিপোর্ট চাইছিল, কিন্তু ইয়াং দিতে অস্বীকার করলে তারা মারামারি শুরু করে দেয়। তখনই তাদের মাঝখানে লুজি চলে আসে এবং তার বন্ধুকে মার খেতে দেখে সে আর চুপ থাকতে পারে না। সে তাদেরকে চিৎকার করে বলে, ও আমার বন্ধু, এখনই তাকে মারা বন্ধ করো। কিন্তু লুজির কথা চ্যাং শোনে না, উল্টো তারা ফাইটিং শুরু করে দেয়। সে লুজিকে মারতে থাকে, এমনকি সে লুজির গলা পর্যন্ত টিপে ধরে। কিন্তু লুজিও পিছিয়ে যাওয়ার মেয়ে নয়, সে পুরোপুরি প্রতিশোধ নেয় এবং বলে, আমাকে এখানে নিয়ে এসেছে মিস্টার জিয়ান। যদি সে জানে তুমি আমার সঙ্গে কি করছো, তাহলে সে তোমাকে ছেড়ে দেবে না। দূরে দাঁড়িয়ে জিয়ান এবং ফেং এ সম্পূর্ণ ঘটনা দেখছিল। তখন জিয়ান তো রাগে একদম ফেটে পড়ে। ফেংও পুরো ঘটনা দেখছিল। সে তখন হাত দিয়ে লুজিকে জানায়, আজ তুমি একদম ঠিক কাজ করেছো। চ্যাং সহজে বদলানোর মানুষ নয়। সে ইয়াং এর মাধ্যমে জানতে পারে যে জিয়ান এবং ফেং দুজনেই কাজের জন্য বাইরে গেছে। সে তখন একটি পরিকল্পনা করে। অন্যদিকে আমরা দেখি জিয়ান এসেছে মূলত তার বড় ভাই কমান্ডার জিয়ের কাছে। সে তখন তার বড় ভাই জিয়ের কাছে গিয়ে অনুরোধ করে, বলে সিয়ার নাম সব রেকর্ড থেকে মুছে ফেলা হোক, কারণ সে নিশ্চিত যে সিয়া ওয়ান হার্ট গ্রুপের সদস্য ছিল না, বরং তাদের আঙ্কেলই তাকে মেরে ফেলেছে। আর প্রমাণ মিলতেই সে পালিয়ে গিয়েছে। কিন্তু কমান্ডার জি মানতে চায় না। সে বলে, তাহলে ওই ছবিগুলো কিসের? সে কেন গ্রুপের লিডারের সঙ্গে গিয়ে দেখা করেছিল? তখন জিয়ান বলে, আমরা এই বিষয়ে তদন্ত করছি, একদিন সব সত্য বের হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় চ্যাং লুজির কাছে এসে পৌঁছায়, আর সে লুজিকে অপহরণ করে নিয়ে যেতে চায়। ঠিক তখনই ইয়াং এসে তাকে বাধা দিতে চাইলে চ্যাং উল্টো তাকে আঘাত করে। এতে ইয়াং অনেকটা রক্তাক্ত হয়ে যায়। লুজি তখন চ্যাংকে মারার চেষ্টা করছিল, শুধু নিজেকে নয় বরং তার বন্ধু ইয়াংকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু ওরা চ্যাংয়ের সাথে পেরে উঠছিল না। একসময় ইয়াং চ্যাংয়ের পা ধরে ফেলে এবং সে লুজিকে চেঁচিয়ে বলে, এখান থেকে পালিয়ে যাও। কিন্তু লুজি যখন সেখান থেকে পালিয়ে আসছিল, ঠিক ওই মুহূর্তে সৌভাগ্যক্রমে জিয়ান এবং ফেং সেখানে পৌঁছে যায়। তারাও চেংকে ধরে ফেলে। এরপর ওরা চেংকে জিজ্ঞাসা করতে থাকে, তোমাকে এখানে কে পাঠিয়েছে? নিশ্চয় লুজিকে ধরার জন্য তোমাকে এখানে পাঠিয়েছে, তাই তো? তখন চেং অস্বীকার করে বলে, না, আমাকে কেউ পাঠায়নি, আমি নিজেই ওকে ধরে বিক্রি করে দিতে চাইছিলাম। জিয়ান তখন একটি ছুরি লুজির হাতে ধরিয়ে দিয়ে বলে, তোমার শত্রু তোমার হাতেই হত্যা হওয়া উচিত, কারণ সে তোমার বন্ধুকেও মেরেছে। যাও, ওর থেকে গিয়ে তোমার প্রতিশোধটা নিয়ে নাও। লুজি তখন ভয় পেয়ে যায়, তার হাত কাঁপতে থাকে, আর সে বলতে থাকে, আমি কিভাবে কাউকে মারবো? তখন লুজির দ্বিধার সুযোগ নিয়ে চ্যাং লাফিয়ে উঠে তাকে আক্রমণ করতে চায়। ঠিক তখনই জিয়ান দ্রুত ছুরি চালিয়ে চ্যাংকে হত্যা করে ফেলে। প্রথমবার নিজের সামনে কাউকে মরতে দেখে লুজি অনেকটা ভয় কাঁপতে থাকে। সে জিয়ানকে বলে, আমার কারণে এসব হলো, এমনকি ছুরিটাও আমি ভালোভাবে ধরতে পারিনি, সব দোষ আমার। তখন জিয়ান তার পিঠে আঘাতের জায়গায় ওষুধ লাগাতে গেলে লুজি তখন বলে, আপনি চাইলে কাপড়টা কিছুটা ছিঁড়ে নিন, এতে আপত্তি নেই। জিয়ান কাপড় ছিল অতিরিক্ত ছিঁড়ে যায়। তখন লুজি লজ্জায় লাল হয়ে যায়। জিয়ান তাড়াতাড়ি তার গায়ে একটি কাপড় জড়িয়ে দিয়ে বলে, প্রথম আমিও ছুরি ধরতে পারতাম না, আমিও তোমার মতো ভয় পেতাম, কিন্তু যখন আমার সামনে আমার মাকে হত্যা করা হলো, আর এটা করেছিল ওয়ান হার্ট গ্রুপের সদস্যরা, তখন থেকে আমি নিজেকে শক্ত করেছি। সে আরও বলে, একবার তুমি নিজের শত্রুকে পরাস্ত করতে শিখে গেলে এরপর আর কঠিন লাগবে না। লুজি তখন দৃঢ় প্রতিজ্ঞা করে যে এখন থেকে আমি নিজেই নিজের ভাগ্য লিখব, আমার বোনের খুনি যেই হোক না কেন তাকে শাস্তি দেব।
তখন জিয়ান তাকে একটি চাকু উপহার দিয়ে বলে, এটা সবসময় সঙ্গে রেখো, তোমার নিরাপত্তার জন্য। লুজি তখন আনন্দের সাথে ছুরিটি গ্রহণ করে। তো পরের দৃশ্যে দেখা যায় ফেং এবং জিয়ান চলে এসেছে ইয়নকে জিজ্ঞাসাবাদ করতে। জিয়ান সরাসরি ইয়নকে অ্যাটাক করে বলে, তুমি তো চেংকে পাঠিয়েছিলে লুজিকে ধরতে, তাই তো? এটা নিয়ে 3 ভাইয়ের মধ্যে তখন মারাত্মক ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই কমান্ডার জু সেখানে চলে আসে আর তাদের এক একজনকে চড় মেরে শান্ত করে এবং বলে, আমরা 3 জনই শপথ করেছিলাম যে কখনো নিজেদের মধ্যে লড়াই করব না, তাহলে এখানে এটা কি হচ্ছে? এই ফাঁকে ইওয়ান চুপি চুপি চেরিকে পাঠিয়ে দেয় ব্রোজলিফে, যাতে সে লুজিকে ধরে আনতে পারে, কারণ ফেং আর জিয়ান তো এখন এখানেই ছিল। এদিকে চেরি লুজির কাছে পৌঁছে যায়। চেরি তার সাথে ওই দিনকার ওই অফিসারকেও নিয়ে যায়। সে তখন অফিসারকে বলে, এটাই তো সেই মেয়ে যাকে কিনা তোমরা পোস্টার লাগিয়ে খুঁজছিলে। তখন লুজি অনেকটা ভয় পেয়ে যায় যে ওইখানে জিয়ানও ছিল না, সে ধরা পড়লে সব শেষ। কিন্তু পুলিশ অফিসার তখন অনেকটা দ্বিধাবোধ করে আর সে বলে, আমি এই মেয়েকে চিনি না, এটা সেই মেয়ে নয়। সেদিন এই অফিসারই লুজির পায়ে গুলি করেছিল, এজন্য লুজি অফিসারের পায়েও চাকু দিয়ে আঘাত করে এবং নিজের বদলা পূরণ করে। কিন্তু তবুও পুলিশ অফিসার কিছু বলে না, বরং ওইখান থেকে চুপচাপ চলে যায়। এর কারণ হলো ফ্ল্যাশব্যাকে দেখা যায় 3 দিন আগে জিয়ান তাকে হুমকি দিয়েছিল যে তুমি লুজিকে চেনো না, কাউকে এ বিষয়ে কিছু বলবে না, বললে তুমি জীবিত থাকতে পারবে না। তাই পুলিশ অফিসার চুপ থাকতে বাধ্য হয়। কিন্তু চেরি ওখান থেকে যায় না, সে তখন লুজিকে আক্রমণ করে। তবে তার কোনো ক্ষতি করার আগেই সেখানে লুজির সব বন্ধুরা চলে আসে। তারা এসে লুজির পাশে দাঁড়ায়। তারা চেরিকে বলে, আমাদের বস এখানে নেই বলে তুমি যা খুশি তাই করতে পারবে না। এসব দেখে চেরি তখন লজ্জায় মুখ কালো করে সরে যায়। এদিকে 4 ভাই মিলে আলোচনায় বসে। চেরি ইয়নকে জানায়, আমরা লুজিকে ধরতে পারিনি, কিন্তু নিশ্চিত জেনেছি সে ব্রোজলিফেই থাকে। ইয়ন তখন কমান্ডারকে অভিযোগ করে বলে, জিয়ান তার রেসিডেন্সে একটি সন্দেহজনক মেয়েকে লুকিয়ে রেখেছে। আমার মনে হয় সে ওয়ান হার্ট গ্রুপের একজন সদস্য, যে কিনা আমাদের শত্রু। জিয়ান তখন তৎক্ষণাৎ পাল্টা উত্তর দিয়ে দেয় যে না, আমরা তাকে একটি গোপন মিশনের জন্য রেখেছি, তার উপরও তদন্ত চলছে। তর্ক বাড়তে থাকলে ইওয়ান প্রস্তাব দেয়, চেরি আর লুজির মধ্যে একটি প্রতিযোগিতা রাখা হোক। যদি চেরি জিতে যায় তাহলে লুজির মিশনও সে পাবে এবং লুজিকে আমাদের হাতে তুলে দেবে। আর যদি লুজি জিততে পারে তবে আমি তোমাকে আমার বাবার ঠিকানা জানিয়ে দেব। জিয়ান এই অন্যায় শর্ত মানতে চায় না, কিন্তু কমান্ডার জুর সামনে সে নাও বলতে পারে না। সে বলে, ঠিক আছে, এটা পরে দেখা যাবে। এরপর ফেং দৌড়ে এসে লুজির কাছে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? কারণ এখানে কি কি ঘটনা ঘটেছে সবটাই তাকে জানানো হয়েছে। লুজির হাতে জমে থাকা রক্ত দেখে সে দ্রুত তার হাত ধুয়ে দেয়। জিয়ানের এত যত্ন লুজির মনে আরও গভীর টান তৈরি করে। সে দিন দিন তার প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়ছে। এদিকে চেরি জানতে পারে লুজি আসলে সিয়ারই ছোট বোন, কিন্তু সে ইয়নকে কিছুই বলে না, কারণ সে জানে ইওয়ান আজও সিয়াকে ভুলতে পারেনি আর সে চায় না ইওয়ানের জীবনে আর কোনো মেয়ে আসুক। এরপর সে ভাবে ইওয়ানকে আমার নিজের ভালোবাসার কথা বলেই ফেলি, কিন্তু ঠিক সেই সময় গিয়ে ইওয়ানের রাগ দেখে সে চুপি চুপি ফিরে যায় এবং ভাবে এখন এই কথা বলার ঠিক সময় নয়, আমার মনের কথা বলার সময় আবারও আসবে। এদিকে শাওয়ার নিয়ে লুজি যখন বের হয় ঠিক তখনই জিয়ান আর ফেং অন্য পাশে শাওয়ার নিচ্ছিল। লুজি তখন তাদেরকে দেখে লুকিয়ে পড়ে এবং তাদের সব কথোপকথন শুনছিল। ফেং তখন জিয়ানকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি এটা ঠিক করলেন চেরি আর লুজির প্রতিযোগিতা কিভাবে হবে? তখন জিয়ান উত্তর দেয়, না, আমি লুজিকে আর বিপদে ফেলতে পারবো না। আর রইল বাকি আমাদের মিশনের কথা, সেখানে যে একজন মেয়েকে পাঠাতে হবে তার জন্য আমরা অন্য মেয়েকেও খুঁজে বের করতে পারবো, লুজিকে ওইখানে পাঠানোর দরকার নেই। তখন আমরা জানতে পারি ইওয়ানের বাবা আসলে ওয়ান হার্ট গ্রুপেরই লোক। ওদের আসল শত্রু হলো ওয়ান হার্ট গ্রুপের লিডার, আর ওই লিডারকে ধরতে পারলে ওদের প্রতিশোধও পূর্ণ হবে। ওই মিশনে ওদের একজন ডান্সার গার্লকেও পাঠাতে হবে। এদিকে লুজি বাইরে থেকে এসব কিছুই শুনছিল।
জিয়ান যখন শাওয়ার শেষ করে বাইরে বের হয় তখন সে ওইখানে লুজিকে দেখে। লুজিকে দেখে তাড়াতাড়ি সে টাওয়াল দিয়ে লুজির মুখটি ঢেকে দেয় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কিন্তু লুজি বলে না যে সে এখানে কি করছে, বরং সে বলে, আমি চেরির সঙ্গে প্রতিযোগিতা করতে প্রস্তুত, আর আপনাদের সিক্রেট মিশনের জন্য কোনো মেয়েকে খোঁজার দরকার নেই, ওই মিশনে আমিই যাব। তখন জিয়ান তাকে থামাতে চায়। সে বলে, তুমি যদি জানতে চাও যে তোমার বোনকে কে হত্যা করেছে তাহলে আমি বলতে পারি। অবশেষে সে লুজিকে সব সত্যটা বলেই দেয় যে তোমার বোনকে ভুলবশত আমাদের আঙ্কেলই হত্যা করেছে, কারণ আমাদের আঙ্কেল ভেবেছিল যে তোমার বোন ওয়ান হার্ট গ্রুপের সদস্য। লুজি তার বোনের মৃত্যুর আসল সত্য জানার পর ভীষণ ভেঙে পড়ে, কিন্তু না কেঁদে সে দৃঢ় সিদ্ধান্ত নেয় জিয়ানের আঙ্কেলকে সে শাস্তি দেবে। এরপর সে সবার সামনে এসে জিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি এই প্রতিযোগিতায় অংশ নেব, আর আপনি আমাকে ট্রেনিং দেবেন, এবং আপনাদের সিক্রেট মিশনে চেরি নয় বরং আমাকেই পাঠাবেন। দয়া করে আমার এই অনুরোধ রাখুন। তখন সবাই লুজিকে সমর্থন করে আর বলে, বস, ও এখন আমাদের কমিউনিটির সদস্য, লুজি অবশ্যই এই প্রতিযোগিতায় জিতবে। জিয়ান আর কিছু বলতে পারে না। সে তখন লুজির এই কথা মেনে নেয় আর বলে, ঠিক আছে, তোমাকে আমি প্রশিক্ষণ দেব। এরপর ট্রেনিং শুরু হয়। ধীরে ধীরে এদের ট্রেনিংয়ের মাঝখানে দুজনই অনেকটা কাছাকাছি আসতে শুরু করে এবং এদের দুজনের বন্ডিংও অনেকটা স্ট্রং হতে থাকে। ফেংও তাদের সাথে যোগ দেয়। সবার সাথে সাথে লুজির দক্ষতা আরও বাড়তে থাকে। অবশেষে প্রতিযোগিতার দিন চলে আসে। সবাই তাকে শুভকামনা জানায় যে লুজি, তুমি ঠিকই পারবে। বিপক্ষ টিমও সেখানে এসে উপস্থিত হয়। কমান্ডার জো নিজের প্রতিযোগিতা দেখতে চলে এসেছেন। তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় প্রতিযোগিতার কিছুদিন আগে লুজি জিয়ানকে প্রশ্ন করেছিল, আপনি কি আমার বোনকে সত্যিই ভালোবাসতেন? তখন জিয়ান তাকে উত্তর দেয়, না, একদমই না। সে কেন আমাকে বিয়ে করতে চেয়েছিল তাও জানি না, কিন্তু সে আমাকে ভালোবাসতো না। লুজি আবারও জিজ্ঞাসা করে, আর আপনি কি তাকে ভালোবাসতেন? জিয়ান হেসে বলে, না, আমিও তাকে ভালোবাসতাম না। এই কথাগুলো লুজির মনে নতুন একটা আশা জাগিয়ে দেয়। হয়তো তার একটা সুযোগ এখনো আছে। তো বর্তমানে প্রতিযোগিতার সিন দেখানো হয়। এখানে ওদের ফাইট জোরদারভাবে শুরু হয়। দুজনে খুব কঠোরভাবে লড়াই করছিল, কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। ঠিক তখনই লুজির পকেট থেকে তার পকেট ওয়াচটা ইউয়ানের সামনে গিয়ে পড়ে। ইউয়ান সেটা দেখে মুহূর্তের মধ্যেই থমকে যায় এবং প্রতিযোগিতা বন্ধ করে বলে, গেম ওভার, লুজি এখানে বিজয়ী। শুনে লুজি আনন্দে ছুটে গিয়ে জিয়ানকে জড়িয়ে ধরে। তবে কিছুক্ষণ পর তারা রিয়েলাইজ করতে পেরে লজ্জায় সরে যায়। জিয়ানও নিজেকে সামলে নেয়, কিন্তু ভিতরে ভিতরে সে অনেকটা হ্যাপি ফিল করছিল। এরপর জিয়ান নিচে পড়ে থাকা একটা ব্লেড দেখতে পায়। ব্লেড দেখে জিয়ান তখন ক্ষিপ্ত হয়ে বলে, চেরি তাহলে এখানে ব্লেডের ব্যবহার করেছে। যদি লুজির এর ফলে কিছু হয়ে যেত, আমি চেরিকে ছাড়বো না। সে তখন রাগে ইউয়ানের কাছে গিয়ে দাঁড়ায়। ইউয়ান তখন অপরাধে নিজেকে আঘাত করে ফেলে। সে বলে, চেরিকে তুমি দোষ দিও না, আমি চেরিকে দেখে নেব। হ্যাঁ, মানছি এখানে আমাদেরই ভুল হয়েছে। আমাদের উচিত ছিল চেরিকে আরও ভালোভাবে ট্রেনিং দেওয়া। চেরির পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই। এরপর রাতের বেলা সবাই মিলে তাদের এই বিজয় সেলিব্রেট করতে বসে। লুজি তখন জিয়ানকে বলে, আমার সাথে ড্রিঙ্ক করুন। জিয়ান বলে, না, আমি ড্রিঙ্কস করি না। লুজি হেসে বলে, তাহলে চলুন একটা গেম খেলি। আমি জিতলে আপনি আমার সাথে ড্রিঙ্কস করবেন। গেমটা ছিল হ্যান্ড ফাইট। লুজির বেশি শক্তি নেই, তবুও সে জেতার জন্য পুরোপুরি জোর দিয়ে খেলতে থাকে। তখন দুজনে খুবই কাছাকাছি এসে যায়। জিয়ান তখন লুজিকে কিস করতে যাচ্ছিল, কিন্তু মুহূর্তে সে থেমে যায় আর তার মনে পড়ে যায় যে লুজি এখন তার স্টুডেন্ট আর সে তার মাস্টার, আর এক সময় সে তার ব্রাদার ইন ল ছিল, তাই সে নিজেকে সরিয়ে নেয়। ঠিক তখনই লুজি সুযোগ পেয়ে এক ধাক্কা দিয়ে জিয়ানের হাতটা নিচে ফেলে দেয়, ফলে লুজি জিতে যায়। লুজিকে খুশি হতে দেখে জিয়ানও হাসতে থাকে। তখন লুজির চোখে কিছু একটা পড়েছিল, জিয়ান তা ফেলে দেয়। এদিকে ইয়নকে দেখানো হয় সে নিজের রুমে বসে পকেট ওয়াচটি হাতে নিয়ে দেখছিল। তার মাথায় যেন বাজ পড়ে।
যে এটা তো ঠিক সিয়ার দেওয়া সেই ঘড়ির মতো। লুজি কি তাহলে সিয়ার ছোট বোন? এটা ভাবতে ভাবতে সে মুষড়ে পড়ে যে আমি কি তবে সিয়ার ছোট বোনকে টার্গেট করছিলাম। লুজি কোনোভাবেই ওয়ান হার্ট গ্রুপের সদস্য হতে পারে না। সে তখন রাগে কষ্টে জেরির দিকে তাকায় আর বলে, তুমি তাহলে আগেই জানতে, তুমি কেন আমাকে এটা বলনি? সে রাগে জেরিকে সেখান থেকে চলে যেতে বলে। জেরি তখন এগিয়ে এসে তাকে কিস করতে চায়। এরপর নিজের সব ব্যথা ভুলে গিয়ে সে তাকে একটা চড় মেরে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি আমার ফিলিংসও তোমাকে জানিয়েছি, কিন্তু এবার আমি তোমাকে রিজেক্ট করছি, তুমি আমার যোগ্য নও। এই কথা বলে সে ইওয়ানের দল ছেড়ে ওখান থেকে চলে যায়। লুজি খুব ড্রিঙ্কস করে ফেলেছিল। সে নিজের পরিবারকে মনে করে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তখন জিয়ান তাকে সাপোর্ট করার চেষ্টা করে এবং তার চোখের পানি মুছে দেয়, তাকে একটু ভালো ফিল করানোর চেষ্টা করতে থাকে। সে কিছু গ্লিটারও লুজিকে গিফট করে, যা লুজির কাছে খুবই ভালো লাগতো। এরপর দুজনে মিলে অনেক মজা করে এবং সেখানে থাকা কিছু জিনিসপত্র ভেঙে তছনছ করে ফেলে। জিয়ান সবসময় চেষ্টা করছিল যেন লুজির কোনোভাবে আঘাত না লাগে। দুজনে যখন খুব ক্লোজ হয়, লুজি তখন নিজের ইমোশনের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে জিয়ানকে কিস করে ফেলে। জিয়ানও এটা দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর লুজি এতটাই ড্রাঙ্ক ছিল যে সে ওখানে অচেতন হয়ে পড়ে। জিয়ান তখন তার হাত ধরে রেখেছিল আর সে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। এরপর জিয়ান লুজিকে সোফায় রেখে চলে যাওয়ার জন্য দাঁড়ায়, তবে লুজি তার হাত চেপে ধরে আর সেদিন রাতে তাকে একদমই যেতে দেয় না। পরদিন সকালে জিয়ান যখন ওঠে, দেখে লুজি এখনো ঘুমাচ্ছে, কিন্তু আসলে লুজি তখন জেগেছিল, তবে লজ্জায় সে উঠতে পারছিল না। আর এই দৃশ্যটা ফেংও এসে দেখে ফেলে। পরে সে তার ভাইকে এটা নিয়ে অনেক খোঁটা দিচ্ছিল। সে বলছিল, তুমি কি হাসছো নাকি? জিয়ান তখন তাড়াতাড়ি বলে দেয়, এমন কিছুই না। সে তখন ফেংয়ের কাছে তাদের মিশনের বিষয়ে জানতে চায়। ফেং তাকে জানায়, আমরা তো এই কম্পিটিশনে জিতে গিয়েছি, আর ইওয়ান আমাদেরকে জানিয়েছে তার বাবা এখন কোথায় আছে। ওইখানে আমরা যেতে পারলে ইওয়ানের বাবাকে ধরতে পারবো। এখন আমাদের পরের মিশন হলো লুজিকে ওই স্থানে পাঠাতে হবে যাতে কেউ তাকে সন্দেহ না করে। তার মাধ্যমে জানা যাবে ওয়ান হার্ট গ্রুপের আসল বস কে। এরপর ফেং আর জিয়ান বাসায় ফিরে দেখে লুজি তাদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। খাওয়ার সময় ফেং ইচ্ছা করে লুজিকে টিচ করতে থাকে। সে বলে, রাতে তুমি কি কি করেছো, সব কিছু কি মনে আছে? লুজি তো কিছুই মনে করতে পারে না। সে যে জিয়ানকে কিস করেছে এ কথাও তার মনে নেই। সে শুধু ভাঙচুর করেছে তাই বলতে পারছে। এটা শুনে ফেং লুজিকে টিচ করা বন্ধ করে দেয়, কারণ সে জানে তার ভাই লুজির সামনে নিজের ফিলিংস প্রকাশ করতে চায় না, তাহলে সে নিজেও কিছু বলবে না। এরপর তারা ঘুরতে বের হয়। তখন জিয়ান হাঁটার সময় লুজির হাত ধরার চেষ্টা করে, কিন্তু সে সাহস করতে পারে না। তারা যখন গেম খেলতে যায়, তখন লুজি গেমে দুর্বল হওয়ার কারণে বারবার হারতে থাকে। জিয়ান তখন পেছন থেকে তাকে সাহায্য করতে চায়, কিন্তু তার সাহায্য করা সত্ত্বেও টার্গেট মিস হয়ে যায়। তখন পাশে থাকা একজন মহিলা লুজিকে নিয়ে মজা করে আর বলে, এত কনফিডেন্স নিয়ে খেলতে এসেছো, তাও হেরে গেলে। কিন্তু জিয়ান তার যোগ্য জবাব দিয়ে দেয় এবং এই রাউন্ডটি সে জিতে যায়। তারা যে গিফট পায়, জিয়ান সেই গিফটগুলো লুজিকে দিয়ে দেয়। এরপর সে লুজিকে অপেক্ষা করতে বলে কিছু একটা কিনতে যায়, কিন্তু সে চলে যাওয়ার পরে ইওয়ান এসে লুজিকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। জিয়ান এসে দেখে লুজি সেখানে নেই, তখন সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে ইওয়ান লুজির সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি জানতাম না তুমি সিয়ার বোন, যদি তোমাকে কোনো আঘাত করে থাকি আমাকে ক্ষমা করে দাও। তখন সে তার পকেট ওয়াচটি বার করে, যেটা কিনা লুজির কাছে এরকম আরেকটি আছে। তখন ইওয়ান বলতে থাকে, তোমার বোন এটা আমাকে দিয়েছিল, আমরা খুবই ক্লোজ ছিলাম। আমি তখন খুব খারাপ মানুষ ছিলাম, গুন্ডা বদমাশদের মতো। তোমার বোনই আমাকে বদলে দিয়েছে। তোমার বোনকে যাতে কেউ আঘাত করতে না পারে এজন্য আমি লুকিয়ে লুকিয়ে ওকে বাসায় পৌঁছে দিতাম। সেখান থেকেই আমাদের বন্ধুত্ব হয়, কিন্তু সে সত্যিই কি আমাকে ভালোবাসতো কিনা এটা জানি না। আমি শুধু তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তখনই সেখানে জিয়ান চলে আসে।
সে রাগে ফুঁসতে ফুঁসতে ইওয়ানকে জিজ্ঞাসা করে, তুমি লুজিকে কিডন্যাপ করে এখানে কেন নিয়ে এসেছো? লুজি তখন তার সামনে এসে বলে, না, তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। ইওয়ান ক্ষমা চাওয়ার জন্য আমাকে এখানে নিয়ে এসেছে। আর ওই সে ছেলে যাকে আমার বোন সত্যিই ভালোবাসতো। এ কথা শুনে ইওয়ান তো স্তব্ধ হয়ে যায়, যে সত্যি তোমার বোনকে আমাকে ভালোবাসতো? তখন লুজি মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমি সত্য কথা বলছি। এরপর তারা সবাই ইওয়ানের বাবাকে ধরার পরের প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকে। তখন ইওয়ান বলে, আমার বাবা আমাকে বলে রেখেছে যে আমি কিছু ডান্সার মেয়েদেরকে ওইখানে পাঠাবো। যদি লুজি তাদের একজন সেজে ওইখানে যায় তাহলে কেউই ওকে চিনতে পারবে না, আর সে আমাদের পক্ষের গুপ্তচর হিসেবে কাজ করতে পারবে। কিন্তু জিয়ান তখন তাকে বলে দেয়, তোমার সাহায্যের দরকার নেই, আমরা নিজেরাই এটা করে নেব। জিয়ান এইখানে ইওয়ানের কোনো রকম পরামর্শ শুনতে রাজি ছিল না, কারণ তাদের মধ্যে তো আগে থেকে শত্রুতা ছিল। তো ফিরে আসার পথে লুজি ও জিয়ানের গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। তারা তখন বুঝতে পারছিল যে তাদের উপর ইওয়ানের বাবা নজর রাখছিল। জিয়ান তখন লুজিকে গাড়ির ভিতরে লক করে দেয়, যাতে সে বাইরে না বের হতে পারে। আর এদিকে জিয়ান গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। তখন লুজির অনেক ভয় হচ্ছিল যে সে একা কিভাবে এত লোকেদের সাথে লড়াই করবে। কিন্তু সৌভাগ্যবশত গাড়ির ভিতরে লুজি একটি বন্দুক খুঁজে পায় এবং সে বন্দুক দিয়ে প্রথমে গাড়ির দরজার লক খোলে। এরপর সে সাহস করে গুন্ডাদের সাথেও লড়াই শুরু করে দেয়। জিয়ান এবং লুজি দুজনে মিলে তাদেরকে ভালোমতো শিক্ষা দিয়ে দেয়। ঠিক তখনই সেখানে ফেংয়ের এন্ট্রি হয়। লুজি আর জিয়ান বিপদে পড়েছে আর সে এখানে আসবে না, এটাতে কখনো হতে পারে না। ফেং তখন চিন্তিত হয়ে জানতে চায় যে সে ঠিক আছে কিনা। তখন জিয়ান বলে, হ্যাঁ, আমি তার চেক আপ করে নিয়েছি। এরপর জিয়ান লুজিকে তার কিছু পোশাক কেনার জন্য তাদের বুটিক্সে নিয়ে যায়। আসলে তাদের নিজেদের একটা বুটিক্সের ব্যবসাও ছিল, যেটা দেখে লুজি খুবই অবাক হয়ে যায় যে তারা শুধু ফাইটিং নয় বরং অনেক কিছুই করে, যেটা সে আগে জানতো না। দৃশ্য পরিবর্তন হলে অবশেষে জিয়ানের আঙ্কেলকে দেখানো হয়। তিনি ছিলেন ওয়ান হার্ট গ্রুপের একজন সদস্য, আর তার দায়িত্ব ছিল একটি ক্লাবে ডান্সার মেয়ে পাঠানো, কারণ সেখানে একজন গুরুত্বপূর্ণ কাস্টমার এসেছিল আর যাকে খুশি করানোর জন্য তাকে অনেকগুলো মেয়ে পাঠাতে হতো। কিন্তু সেই কাস্টমার, যে কিনা মিস্টার ঝু, সে কোনো মেয়েকে পছন্দ করছে না, অথচ তাকে গ্রুপের সব প্রিস্টের সঙ্গে বড় একটি ডিলও সাইন করাতে হবে। এদিকে ক্লাবের বাইরে কমান্ডার জুও উপস্থিত ছিল, কারণ সে এখানে ব্যবসার কাজে একটি মিটিংয়ে এসেছিল। জিয়ান ও ফেংকে না জানিয়ে সে এখানে এসেছে। সে তার আঙ্কেলকে দেখতে পায়নি, কিন্তু সে ভাবে যদি জিয়ান আর ফেং তাকে এখানে দেখে তাহলে সে বলে দেবে যে সে তাদের আঙ্কেলকে খুঁজতেই এখানে এসেছিল। জোর মিটিং যার সঙ্গে ছিল সে আর কেউ না বরং তারই এক্স গার্লফ্রেন্ড, তার নাম ছিল ডিংশি। তাকে দেখে জোর আগের দিনের স্মৃতিগুলো ভেসে ওঠে। ডিংশি হঠাৎ করে তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু জো তাকে মানানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ডিংশি কোনো সম্পর্ক তার সাথে রাখতে চায়নি। জো বহু চেষ্টা করেও তাকে ফেরাতে পারেনি। আজ হঠাৎ মুখোমুখি হতেই তাদের পুরনো ব্যথা আবারও জেগে ওঠে। ডিংশি আসলে তাদের বসের আদেশে এখানে এসেছে, আর তাকে বলা হয়েছে জোয়ের মন জয় করতে হবে এবং তাকে দিয়ে একটি ডিল সাইন করাতে হবে। তারা অবৈধ কাজ করছে আর জোয়ের প্রয়োজন টাকার। এটা কাজে লাগানোর উদ্দেশ্যে তারা এখানে ডিংশিকে পাঠিয়েছে। ডিংশি তখন জোয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়, কারণ সে মনে মনে ভাবে জোয়ের এখনও তার উপর ফিলিংস রয়েছে। কিন্তু জো তাকে কঠোরভাবে বলে, আমার কাছে এসো না, আমি তোমার সঙ্গে কোনো রকমের ডিলে সাইন করব না। এটা বলে সে ওইখান থেকে রাগে বের হয়ে যায়। এদিকে আমরা লুজিকে দেখতে পাই, সে সুন্দর করে রেডি হয়। জিয়ান যে ড্রেসটি তাকে বেছে দিয়েছিল ওটি পরে তাকে খুবই সুন্দর লাগছিল। কিছু একটা পরে গিয়ে হঠাৎ তার পায়ে আঘাত লাগে। তখন জিয়ান তাড়াতাড়ি করে তাকে নিয়ে গিয়ে বসায়। জিয়ান তার পা চেক করে দেখে গুরুতর আঘাত নয়। জিয়ান লক্ষ্য করে লুজি তো ইয়াররিং পরতেই ভুলে গেছে। সে বলে, আমি পরিয়ে দিচ্ছি।
এটা বলে সে একটা কাপড় দিয়ে প্রথমে লুজের মুখ ঢেকে দেয়। সে যখন তার কানে ইয়াররিং পরাচ্ছিল, হঠাৎ করে বাতাসে লুজের মুখ থেকে কাপড়টা উড়ে যায়। ফলে দুজনেই অনেকটা ক্লোজ হয়ে যায়, আর দুজনেরই হার্টবিট অনেক দ্রুত চলছিল। ঠিক তখনই তারা ফেংয়ের আসার শব্দ পায়। ফেংকে আসতে দেখে লুজি তখন লজ্জায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাইরে লুজি একটি স্টলের সামনে গিয়ে সে নিজের জন্য পপস কিনতে দাঁড়ায়। তখনই সেখানে ডিংসি আসে, আর সেও নিজের জন্য একটি পপস কেনে। ডিংসি খেয়াল করে সে তো টাকা আনতেই ভুলে গেছে। তখন লুজি বলে, সমস্যা নেই, আমি তোমার পপসের পেমেন্ট করে দিচ্ছি। ডিংসি তখন তাকে ধন্যবাদ জানায়। সে তখন নিজের ছোট বোনের কথা মনে করতে থাকে। তার ছোট বোন এই অরেঞ্জ পপস খুবই পছন্দ করত। এদিকে লুজির এখন নতুন একটা পরিচয়ও তৈরি হয়ে গেছে, তার মিশনের পরবর্তী ধাপে ব্যবহার করার জন্য। তখন লুজিকে ডান্স শেখানোর জন্য ফ্যান দেওয়া হয়। সে তখন মজা করে জিয়ানকে জিজ্ঞাসা করে এটা কি ব্যবহার করতে হবে কাউকে মারার জন্য। জিয়ান হাসি দিয়ে বলে, না, এটা শুধু অন্যদের আকর্ষণ করার জন্যই ব্যবহার করা হয়। তখন দুজনই চোখে চোখ রেখে তাকিয়েছিল। এদিকে ফেং তো সবকিছু খেয়াল করছিল। এবার ডান্স শেখানোর দায়িত্ব পড়ে চেংয়ের উপর, কারণ সেই ডান্সটি শেখাতে পারবে। সে লুজিকে খুবই ক্রেজি স্টেপ শেখাতে থাকে, আর লুজি দ্রুত তা শিখে নেয়। লুজির এসব অদ্ভুত ডান্সিং স্কিল দেখে জিয়ান তো অবাক হয়ে যায়, আর বলে, তুমি এসব কি করছো? ফ্যাংয়ের এত পরিশ্রমের ফল হলো লুজি এত সুন্দর ডান্স শিখতে পেরেছে। ফ্যাং পাশে থাকা সত্ত্বেও জিয়ান লুজির থেকে চোখ সরাতেই পারছিল না। তখন ফ্যাং হঠাৎ করে বলে ওঠে, যদি তোমাকে পার্টনার ডান্স করতে হয় তাহলে তুমি কি করবে? আমি কি তোমাকে শিখিয়ে দেব? তখন জিয়ান মাঝখানে এসে বলে, দরকার নেই, আমি ওর সঙ্গে প্র্যাকটিস করব। চেং বলে, ঠিক আছে, আমি তোমাদের দুজনকে 20 সেকেন্ড সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি লুজি জিয়ানের চোখে চোখ রেখে তাকে কিস করতে বাধ্য করতে পারে, তাহলে প্রমাণ হবে যে লুজি ডান্স শেখার আর কোনো দরকার নেই। ফেংয়ের এমন চ্যালেঞ্জ শুনে জিয়ান তো বিরক্ত হয়ে যায়। সে তখন ফেংকে একটা কিক মেরে নিচে ফেলে দেয়। লুজি তখন তার এই অবস্থা দেখে মুখ লুকিয়ে হাসতে থাকে। অন্যদিকে জানা যায় ক্লাবে আসা অনেক ডান্সাররাই মিস্টার জনকে ইমপ্রেস করতে ব্যর্থ হলে তাদেরকে মেরে ফেলা হতো। ক্লাবের ম্যানেজার আর লেডি বস ডিংসি, তাদের দায়িত্ব ছিল লাশগুলোকে সরিয়ে ফেলা। ডিংসি তো এসব কাজ করতে চাইছিল না, কিন্তু তাকে এসব করতে বাধ্য করা হচ্ছিল, কারণ তার ছোট বোন লিলি তাকে ওয়ান হার্ট গ্রুপের বস বন্দি করে রেখেছিল। আর নিজের বোনকে বাঁচাতে হলে ডিংসিকে এসব আদেশ মেনে চলতেই হবে। এখন তাদের প্রথম কাজ হলো মিস্টার জনকে এমন একজন মেয়ে পাঠানো যাকে দেখে সে প্রথমেই ইমপ্রেস হয়ে যাবে এবং বসের সাথে চুক্তিতে সই করবে। আর দ্বিতীয় হলো একই সঙ্গে তাকে কমান্ডার জুর সঙ্গে কোঅপারেট করতে হবে। কিন্তু এটা খুবই কঠিন কাজ, কারণ ডিংসিকে নিজের পুরনো প্রেমিক জুকে আবারও প্রেমে ফেলার চেষ্টা করতে হবে, আর এটা কতটা কঠিন তা সে জানে। এদিকে জিয়ান লুজিকে তাদের সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছিল, যাতে ভেতরে কেউ যদি কথা না বলতে পারে তাহলে অন্তত সাংকেতিক চিহ্ন দিতে পারবে। এর ফলে বাইরের কেউ তাদের সন্দেহ করবে না। লুজিও তাদের সাইন ল্যাঙ্গুয়েজ খুব দ্রুত শিখে যায়। পরের দিন লুজি অন্য সকল ডান্সারদের সাথে ক্লাবের ভিতরে ঢুকে পড়ে। এদিকে জিয়ানেরও লুজির জন্য চিন্তা হয়, তাই সেও গোপনে লুজির নিরাপত্তার জন্য ক্লাবে চলে আসে। মিস্টার জি তখন সবার পরিচয়পত্র পরীক্ষা করছিলেন। ডিংসি তখন লুজিকে দেখে চমকে ওঠে, আর সেভাবে এটা তো সেই স্টলের মেয়েটি, কিন্তু তাকে 1 সপ্তাহ আগে এখানে দেখেছি, তাহলে আজ কেন বলা হচ্ছে যে সেই আজকের এসব মেয়েদের সঙ্গে শহরে এসেছে? ঠিক তখনই পরিস্থিতি সামাল দিতে সেখানে ইউয়ান চলে আসে। সে বলে ও আমার সঙ্গেই এসেছে। ডিংসি ও মিস্টার জি দুজনে ইউয়ানকে চেনে, কারণ ইউয়ান আগে ওদের সঙ্গে কাজ করত, আর সে হলো ওদের বসের ছেলে, মানে ইয়াং মাস্টার। তাই তাদের লুজিকে নিয়ে সন্দেহ করার কোনো সুযোগই থাকে না। লুজি এবারের মতো প্রাণে বেঁচে যায়। তো বাইরে এসে ইউয়ান জিয়ানকে বলে, কমপক্ষে আমাকে একবার তো ধন্যবাদ দিতে পারতে। কিন্তু জিয়ান তো তখন জেলাস ফিল করছিল, কারণ সে দেখেছিল
ইওয়ান লুজির কাঁধের উপর হাত রেখেছে। সে যে জেলাস ফিল করছে ইওয়ান এটা সরাসরি বুঝতে পারে। অন্যদিকে কমান্ডার জু তার এক্স গার্লফ্রেন্ড ডিংশিকে অন্য লোকের সাথে দেখে জেলাস ফিল করতে থাকে। ডিংশি আসলে তাকে এখানে ডেকেছিল তাদের কপারেশন নিয়ে কিছুটা ডিসকাস করার জন্য। তবে যে তাকে অন্য একটা লোকের সাথে দেখে তার সহকারীকে আদেশ দেয় ওই লোকটার হাড়গোড় ভেঙে এখনই বাইরে ফেলে দিয়ে আসো। এরপর ডিংশি তার কাছাকাছি আসতে চাইলে সে আবারও ডিংশিকে দূরে ঠেলে দেয়। তারা যখন বাইরে বেরোতে যাবে ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। ডিংশি তখন তার কাছে ছাতা চাইতে আসে। কমান্ডার জু তখন ডিংশির হাতে ছাতা ধরিয়ে দিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। তো ক্লাবে যখন জিয়ানের আঙ্কেল আসে ওইসব ডান্সার মেয়েদের দেখার জন্য, তখন তাকে দেখে লুজির রাগে মাথা গরম হয়ে যায়। সেভাবে এই সেই মানুষ যে কিনা আমার বোনকে হত্যা করেছিল। আজ আমি তোমাকে ছাড়বো না, এইবার তোমার সঙ্গে সব হিসাব মেলাতেই হবে। তখন কেউ কাছাকাছি নেই দেখে সে তাকে পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু আঙ্কেলের নজর তার উপর পড়ে যায়। লুজি তখন যতটা সম্ভব পরিস্থিতি সামলে নেয়। আঙ্কেল সেখানে উপস্থিত ছিলেন এবং সম্ভবত তাদের বসের সঙ্গে কোনো একটা মিটিংয়ে এসেছিল। এদিকে বাকি সব মেয়েদেরকে জিয়ান তাদের বুটিক্সে নিয়ে আসে, কারণ তাদেরকে আধ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। গার্ডরাও তাদের সঙ্গে ছিল। মাপ নেওয়ার অজুহাতে লুজি জিয়ানের কাছাকাছি আসে আলোচনা করার জন্য। সে ভেতরে ভীষণ রাগ অনুভব করে। সে বলে আজই যদি সুযোগ পেতাম তাহলে ওদেরকে শেষ করে দিতাম, কিন্তু আমি কী বা করব, ধীরে ধীরে সবকিছু সামাল দিতে হবে। এদিকে ফেংকে বাকি মেয়েরা ধরে রেখেছিল। তার অবস্থা তো একেবারে নাজেহাল। সে কি করবে বুঝতে পারছিল না। আধ ঘন্টা যেন তেন রকমে পার হয়ে যায় আর মেয়েরাও সেখান থেকে চলে যায়। এদিকে আঙ্কেলের মনে সন্দেহ জন্মায়, এই মেয়েদের ভিতরে নিশ্চয়ই এমন একজন আছে যে কিনা আমাদের নিয়ে ইনভেস্টিগেশন করছে। এটা যে কোনো মূল্যেই বের করতে হবে, যাতে পরবর্তীতে নিজেদের পথে বাধা না হয়ে আসে। এদিকে ফেং যখন এই খবরটি জানতে পারে সে তখন ছুটে এসে জিয়ানকে জানায় আর বলে লুজি এখন বিপদে আছে, আমাদের উচিত ওকে গিয়ে রক্ষা করা। ওরা তখন দ্রুত সেখানে চলে আসে। এদিকে আঙ্কেল মেয়েদেরকে আটকে রেখেছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল। সে বলে সত্যি করে বলো, এখানে তোমাদের মধ্যে কে আমাদের নিয়ে ইনভেস্টিগেশন করতে এসেছো, না হলে একে একে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। তারা তখন সব মেয়েদের ঘাড়ের উপর থেকে একটা মার্ক খুঁজতে থাকে, কারণ এখানে তারা ডান্সার মেয়েদের আনার সময় সবার পিঠের উপরই একটা মার্ক করে রেখেছিল। ওই মার্কটা তারা এখন চেক করছিল। এটা দেখে লুজি কিছুটা নার্ভাস হয়ে যায়, কারণ তার কাঁধে তো কোনো রকম মার্ক নেই। সে তখন ভীতু হয়ে যায়। তখন সে এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য জিয়ানের আদেশ ফলো করে, কারণ তারা পূর্বেই আলোচনা করেছিল যদি কখনো এরকম পরিস্থিতিতে পড়ে তাহলে সরাসরি লুজি আর সময় নষ্ট না করে আঙ্কেলকে আক্রমণ করবে। লুজিও এখন তাই করে। সে ফাইটের মাধ্যমে আঙ্কেলকে ঘায়েল করে ফেলে। তবে আঙ্কেলকে মারার আগেই জিয়ান সেখানে তার দলবল নিয়ে চলে আসে এবং বলে, তুমি এই শয়তানটাকে মেরে নিজের হাত কেন রক্তে ভেজাচ্ছ? আঙ্কেলকে আমাদের হাতে তুলে দাও এবং আমরাই তার হিসাব নেব। কিন্তু লুজি তার কোনো কথা শোনে না। সে সরাসরি চাকু দিয়ে আঙ্কেলকে হত্যা করে। তখনই সেখানে ইউয়ান চলে আসে। সে তখন নিজের উপরে সব দোষ নিয়ে ওদেরকে ওইখান থেকে পালিয়ে যেতে বলে। তো এর পরের সিনে সেখানে ডিংশি এবং ম্যানেজার জি চলে আসে। তো ইউয়ান তখন তাদের সামনে এমনটা দেখানোর চেষ্টা করে যে সে নিজেই তার বাবাকে হত্যা করেছে। ইউয়ানের জন্য ওরা আরও একবার বেঁচে গেল। এদিকে এরা সব ভাই মিলে ড্রিঙ্কস করতে আসে। সেখানে ইউয়ানও এসে পৌঁছায়। তখন ওরা মনে করছিল তার বাবার মৃত্যুর কারণে ইউয়ান হয়তো অনেক দুঃখী আছে, কিন্তু ইউয়ান তার অতীতের বিষয়ে কিছুই ভাবতে চায় না। সে বলে, ছোটবেলায় আমার বাবা, আমার মা আর আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছেন। তার এই পরিস্থিতির জন্য সে নিজেই দায়ী। ভালোই হয়েছে যে তারা এই অবস্থায় পৌঁছেছে। এখন তার ফ্রেন্ডশিপ এই দুই ভাইয়ের সঙ্গে খুবই মজবুত হয়। তো এদিকে আমরা ডিংশিকে দেখতে পাই। সে লুজির কাছে এসে জানতে চায়
আমাকে সত্যি বলো ওইখানে কি ঘটনা ঘটেছে। থিয়েটারে অন্য সব মেয়েরা বেহুশ হয়ে গিয়েছিল, কিন্তু তোমাকে বাদে। এমনটা তো নয় যে এইসব দুর্ঘটনার পিছনে তোমার হাত আছে। তখন লুজি নির্ভয়ে বলে, এমন কিছুই হয়নি, শুধু আপনারই এমনটা মনে হচ্ছে। তো ডিংচিও তার কথা বিশ্বাস করে নেয়। এরপর সে লুজিকে একটা অপরচুনিটি দেয়। সে বলে, তুমি যদি আমার একটি কাজ করে দিতে পারো তাহলে তোমার লাইফে আর কখনো কষ্ট করতে হবে না। এবার মিস্টার জানকে যে মেয়েটি পাঠাতে হবে সেই মেয়েটি আর কেউ নয়, বরং লুজিকেই সে পাঠাতে চায়। এদিকে লুজি আঙ্কেলকে মারার মাধ্যমে সে তার প্রতিশোধ নিয়ে নিয়েছে, কিন্তু এতে সে খুশি নয়। এরপর জিয়ান লুজির সঙ্গে গোপনও দেখা করতে আসে। লুজি তখন সমস্ত ঘটনা জিয়ানকে বলে দেয়। জিয়ান তখন লুজিকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি বা করতে পারে। লুজিও তখন অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে মিস্টার জি ডিংসিকে হুমকি দেয় যে বসের আদেশ অনুযায়ী দ্রুত কমান্ডার জুর সঙ্গে কোঅপারেট করো, না হলে তোমার বোনের অনেক বিপদ হবে, আর তার যে কি অবস্থা হবে তা তো তুমি নিজেই বুঝতে পারছো। এদিকে জিয়ান ও লুজি আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে ম্যানেজার জি সেখানে চলে এসেছে। তখন ওরা ম্যানেজার জির সঙ্গে এমন ভঙ্গিতে নাটক করে যেন জিয়ান লুজিকে হ্যারাসমেন্ট করছে। সে এখানে নিজের ইচ্ছাকৃতভাবে আসেনি, এমনকি সে তাকে এক ধাক্কা দিয়ে চড় মারে, যাতে ম্যানেজার জি তাদের উপরে কোনো রকম সন্দেহ না করে। জিয়ান তো সেখান থেকে যাওয়ার আগে লুজিকে টাকা দিয়ে চলে যায়। এরপর জিয়ান ও ফেং নিশ্চিত হয় যে ডিংসি অবশ্যই ওয়ান হার্ট গ্রুপের সদস্য। তারা তখন তদন্তের জন্য ফেংকে বলা হয় সে কার সঙ্গে বেশি ক্লোজ এবং কার সঙ্গে মেলামেশা করে এ সব কিছুই তুমি নজর রাখবে। তো এর পরের সিনে কমান্ডার জুকে ডিংসি দেখতে আসে। সে তাকে বারবার তার সঙ্গে কোঅপারেট করার জন্য চাপ দিচ্ছিল। সে বাধ্য ছিল, কারণ তার ছোট বোনের জীবন ঝুঁকির মধ্যে ছিল। কমান্ডার জু তো নিজের ফিলিংস লুকিয়ে রাখতে না পেরে সেও বারবার ডিংসির সঙ্গে দেখা করতে আসতো, তবে নিজের রাগ কমিয়ে রাখতে পারছিল না। সে তখন রাগে তাকে বলে, তুমি কেন আমার সঙ্গে ব্রেকআপ করেছিলে, আমার কোন জিনিসের অভাব ছিল। শেষমেশ সে ডিংসিকে থ্রেট দিয়ে বলে, আমি যদি তোমাকে আর আমার সামনে দেখেছি তাহলে দেখো আমি তোমার কি অবস্থা করে দিই। এমনকি সে তো রাগে নিজেকেই শ্যুট করে দেয়। এদিকে ডিংসি মনে মনে ভাবে, আমি বা কি করতে পারি, যতদিন না বস আমার বোনকে ছেড়ে দেয় আমি তার হুকুম মেনে চলবো, এমনকি কমান্ডার জোর কাছেও আমাকে আসতে হবে। এরপর ডিংসি লুজিকে ভালোভাবে রেডি করিয়ে দেয়, কারণ আজই মিস্টার জানের সঙ্গে তার দেখা করতে যাওয়ার কথা। তখন ফ্যাং এসে জিয়ানকে বলে, তুমি কি জানো যেসব ডান্সার মেয়েরা মিস্টার জানের সঙ্গে দেখা করতে যেত তাদেরকে সেই হত্যা করে ফেলতো। কিন্তু এটা শুনে জিয়ান মোটেও খুশি হয় না। সে তখন ভয় পেয়ে বলে, আমরা এটা কি করে ফেললাম, আমরা তো লুজিকে বরং সমস্যায় ফেলে দিয়েছি, কারণ আগে তারা এই ব্যাপারে কিছুই জানতো না। জিয়ান তখন ক্লাবে আসে লুজিকে সাবধান করে দিতে, কিন্তু লুজি তো রেডি হয়ে সেকেন্ড ফ্লোরের দিকে চলে যাচ্ছিল। সে তখন ইশারা করে জিয়ানকে বলে, আমি একদম ঠিক আছি, সব আমাদের কন্ট্রোলের ভিতরেই আছে। এটা শুনে জিয়ান একটু স্বস্তি পায়। কিছুক্ষণ পর সেখানকার লাইট খারাপ হয়ে যায়। তখন ওখানকার সবাইকে বাইরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে লুজি মিস্টার জানের কাছে পৌঁছায়, কিন্তু লুজি লক্ষ্য করে সে বিচিত্র রকম আচরণ করছে। সে তখন প্রথমে পারফরমেন্স দিয়ে তাকে খুশি করার চেষ্টা করে। তখন মিস্টার জান লুজিকে একটি চাকু ধরিয়ে দেয় আর বলে, আমার উপর আক্রমণ করো, দেখি তুমি আমাকে কতটা আঘাত করতে পারো। এদিকে আমরা দেখতে পারি জিয়ান বাইরে তার লোকেদের নিয়ে দাঁড়িয়ে আছে। সে তখন তাদেরকে বলছিল কোনো রকম ইশারা পেলে তারা তৎক্ষণাৎ অপারেশন শুরু করবে। তো লুজি ঠিক মিস্টার জানের নির্দেশ অনুযায়ী কাজ করতে থাকে। তখন মিস্টার জান তার কাজে সন্তুষ্ট হয়। সে লুজিকে বলে, যাও তোমাদের বসকে গিয়ে বলো আমি তোমাদের কন্ট্রাক্ট পেপারে সাইন করতে রাজি আছি। আর লুজিদের লক্ষ্য হলো যেদিন ওদের কন্ট্রাক্ট পেপারে সাইন হবে সেদিনই ওয়ান হার্ট গ্রুপের বসকে মেরে ফেলা। তো লুজির এই কাজের ফলে ডিংসি অনেক খুশি ছিল যে যাক, আমাদের বস যে কাজ দিয়েছিল অন্তত একটা তো শেষ হলো। এই খুশিতে ডিংসি লুজিকে আজকে ছুটিও দিয়ে দেয়। লুজি তখন খুশি খুশি জিয়ানের সাথে দেখা করতে আসে
আর ওইখানে যত ঘটনা ঘটেছে সে সব কিছু জিয়ানকে খুলে বলে এবং সে জিয়ানকে তার পরিকল্পনা সম্বন্ধে বলে যে বস সেখানে আসলে কিভাবে তারা ওই বসকে তাদের নিশানায় নেবে। এরপর লুজি একটু লাজুক ভঙ্গিতে সে নিজের ভালোবাসার কথা পরোক্ষভাবে স্বীকার করে ফেলে। সে বলে আগামীকাল কি হবে কেউই জানে না। এরপর সে ইতস্তত বোধ করে জিয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি কি আমাকে পছন্দ করেন? তবে ঠিক সেই মুহূর্তেই জিয়ান কোনো উত্তর দেওয়ার আগেই হঠাৎই সেখানে দৌড়ে আসে ফেং। তাদের সুন্দর আবেগময় মুহূর্তটা সে এভাবে নষ্ট করে দেয়। তখন জিয়ান বিরক্ত দৃষ্টিতে ফেংয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, এই সময় এখানে আসাটা কি তোমার খুবই দরকার ছিল? তো অন্যদিকে বস খুবই খুশি হয়েছিলেন, কারণ তার একটা বড় কাজ ডিংসির হাতে সফলভাবে শেষ হয়েছিল। আর এখন সে ডিংসির হাতে ওই কন্ট্যাক্ট পেপারটাও ধরিয়ে দেয় এবং সে ডিংসিকে বলে, এই কন্ট্রাক্টে সাইন করে যেভাবেই হোক কমান্ডার জুকে আমার কাছে নিয়ে আসবে। এই কথা শুনে ডিংসি খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। আর সেভাবে আমি কি করব, আমারও তো বাধ্যবাধকতা আছে। এরপর সে কমান্ডার জুয়ের প্লেসে চলে আসে। তো এদিকে কমান্ডার জু সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ডিংসি তাড়াতাড়ি গিয়ে কমান্ডার জুকে সেখান থেকে যাওয়া থেকে থামানোর চেষ্টা করে। কমান্ডার জু তাকে জিজ্ঞাসা করে, কি সমস্যা, আমাকে পরিষ্কার করে বলো। এবার যখন ডিংসি তার কাছে আসে, কমান্ডার জু এবার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। সে তখন হঠাৎ করে ডিংসিকে কাছে নিয়ে তাকে কিস করে। ডিংসি তখন সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে দেয়। সে এতদিন ধরে নিজের আবেগ অনেক কষ্ট করে নিয়ন্ত্রণ করেছিল, তবুও শেষমেশ দুজনেই নিজেদের অনুভূতির কাছে হার মেনে যায়। তো এর পরের সিনে ডিংসি মিস্টার জুকে সবকিছু খুলে বলে। সে তখন বলতে থাকে, আমার ছোট বোন লিলিকে বস বন্দি করে রেখেছে আর আমাকে ভয় দেখিয়ে বাধ্য করেছে আপনার সঙ্গে কোঅপারেট করতে। এখন বলুন আমি কি বা করতে পারি? কমান্ডার জু তখন অবাক হয়ে বলে, তুমি আগে আমাকে এ কথা কেন বলনি? আমি না জেনে তোমার উপর রেগেছিলাম। তুমি এসব জটিলতায় জড়িয়ে পড়েছ, আমি তা জানতামই না। সে তখন সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে ডিংসিকে সাহায্য করবে। এটা সেই মেয়ে যাকে সে সত্যিকারের ভালোবাসে। সে ডিংসিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি নিজে বসের সাথে কথা বলবো, তার সাথে গিয়ে দেখা করব। এরপর কি হবে সেটা পরে দেখা যাবে। তো এদিকে ফেং এসে জিয়ানকে জানায়, ডিংসি অন্য কারো সাথে নয়, বরং আমাদের বিগ ব্রাদার কমান্ডার জুয়ের সাথে ঘনিষ্ঠ বেশি। এই কথা শুনে তখন ওদের মনে সন্দেহ জন্মায়, তাহলে কি কমান্ডার জুই তবে ওই বসের সাথে হাত মিলিয়েছে? ওরা ভাবে এইসব প্রশ্নের উত্তর আমাদের সরাসরি কমান্ডার জুর কাছ থেকেই জানতে হবে, আর ডিংসির সাথে তার আসলে কি সম্পর্ক আছে। এরই মধ্যে কমান্ডার জু নিজে ওদের বসের সাথে আলোচনা করার জন্য আসে। তবে সে ওদের বসের সামনে একটি শর্ত রাখে যে আপনি কোনোভাবেই মিস্টার জানের সঙ্গে এই প্রজেক্টে সাইন করবেন না। তো অবশেষে সেই সাইনিং ডে চলে আসে, কিন্তু চুক্তিপত্রে কমান্ডার জুয়ের যুক্তি করা নতুন কিছু শর্ত দেখে মিস্টার জান এতে অনেক বেশি রেগে যায় এবং সে রেগে বলে, আমি এসব মানতে রাজি নই, আপনারা যা খুশি তাই করুন। কথা বলে সে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই প্রিস্ট এসে তাকে পেছন থেকে গুলি করে হত্যা করে। তখন সে আবার লুজিকে ওইখানে দেখে ফেলে এবং সে তার লোকেদের পাঠিয়ে দেয় লুজিকেও শেষ করে দেওয়ার জন্য। ক্লাবের ভেতর তখন তাড়াহুড়ো চিৎকার ও আতঙ্কে ভরে ওঠে, কিন্তু ফ্যাং কিভাবে লুজিকে একা ফেলে সেখান থেকে চলে যাবে? সে লুজিকে একা ছেড়ে যায় না, বরং সে ওই গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে। ঠিক তখনই প্রিস্ট ওইখান থেকে চলে যেতে থাকে। তো প্রিস্টের মুখ দেখে জিয়া তো অনেক হতভম্ব হয়ে যায়। সে তখন অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। প্রিস্টকে দেখে সে এতটা অবাক কেন হলো তা আমরা পরেই জানতে পারবো, কিন্তু আপাতত তার একটাই কাজ, তা হলো লুজিকে বিপদ থেকে বের করে আনা। তো এর পরের সিনে দেখা যায় লুজি ও জিয়া গাড়ির ভিতরে বসে আছে। জিয়া তখন ধীরে ধীরে বলে, তুমি তো সেদিন জানতে চেয়েছিলে যে আমি তোমাকে ভালোবাসি কিনা। আসলে আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। এই কথা বলে সে লুজিকে কিস করে। এদিকে গাড়ির বাইরে তখন প্রিস্টের লোকেরা দাঁড়িয়ে ছিল ওদের দুজনকে মারার জন্য।
লুজি ও জিয়ান তখন গাড়ি থেকে বের হয়ে ওসব লোকেদের সাথে ফাইট করে এবং সব শত্রুদেরকে শেষ করে দেয়। কিন্তু ওই লোকেরা ওদের কোনো ক্ষতি করার আগেই ফেং তার লোকজন নিয়ে সেখানে চলে আসে। এতে দুজনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে লুজির হাত তখন রক্তে ভরে গিয়েছিল। জিয়ান তখন লুজির কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমি চাইনি তুমি এসবের মধ্যে জড়িয়ে পড়ো, সব আমার জন্যই হয়েছে, আমি তোমাকে সঠিকভাবে প্রোটেক্ট করতে পারিনি। এসব কথা শুনে লুজিও তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, আমি কোনোদিনও ভাবিনি আমাকে এসব সময়ের মুখোমুখি হতে হবে। এর পরের সিনে বাড়ি ফিরে জিয়ান নিজের সন্দেহ দূর করতে চায়। সে তখন অনেকগুলো ফাইল ঘাঁটতে শুরু করে। শেষমেশ সে ওইখানে একটি ফাইল খুঁজে পায় এবং সেখানে ও একটি ছবি দেখতে পায়। আর ছবি দেখে স্পষ্ট বোঝা যায় যে লুজি অন্য কারো মেয়ে নয়, বরং ওয়ান হার্ট গ্রুপের বস, মানে ওই প্রিস্টেরই মেয়ে, যে তার সবচেয়ে বড় শত্রু। মানে সে নিজের শত্রুর মেয়েকে ভালোবেসে ফেলেছে। এই সত্যটা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি। সে এতদিন বিশ্বাস করত লুজির বাবাকে হয়তো মেরে ফেলা হয়েছে, কিন্তু সেটাও ছিল তার বড় একটা ভুল ধারণা। এই বিষয়টা জানতে পেরে জিয়ান অনেকটা বেশি ভেঙে পড়ে। এরপর সে এই সব কিছু ফেংকেও খুলে বলে। ফেং তখন জিজ্ঞাসা করে, ভাই তুমি এখন কি করবে? তুমি তো লুজিকে অনেক ভালোবাসো। তবে এসব কিছুর মধ্যেও জিয়ান ধীরে ধীরে নিজের মনের মধ্যে একটা গোপন প্ল্যান তৈরি করে ফেলে। এর পরের সিনে দেখা যায় প্রিস্ট শেষমেশ কমান্ডার জুয়ের একটা শর্ত মেনে নেয়। এরপর সে কমান্ডার জুকে জিজ্ঞাসা করে, এবার বলো তোমার পরের শর্ত কি? কমান্ডার জু বলে, ডিংসিকে আর কখনোই তুমি বিরক্ত করবে না, কোনো মিশনেও তাকে জোর করে পাঠাবে না, আর তার বোনকেও মুক্ত করে দিবে। তখন প্রিস্ট তাকে উত্তর দেয়, ডিংসির বোনের এখন চিকিৎসা চলছে, তখনই তাকে ছেড়ে দেওয়া হবে যখন সে সুস্থ হবে। জু তখন একটু থেমে বলে, ঠিক আছে, সে সুস্থ হলে আমরা তাকে আপনার হাত থেকে বের করে নিয়ে আসব। সেখান থেকে ফেরার পথে ডিংসি কাপা গলায় বলে, আমার কারণেই আপনাকে প্রিস্টের সাথে ডিলে সাইন করতে হলো, আমি চাইনি আপনি কোনো বেআইনি কাজে জড়ান। কমান্ডার জু তাকে উত্তর দেয়, তুমি একদমই চিন্তা করো না, আমরা তোমার বোনকে ওর হাত থেকে ঠিকই বাঁচিয়ে আনবো। সে তখন ডিংসিকে উঠিয়ে বলে, একবার যদি তুমি আমার পাশে থাকো আমার আর কিছুই লাগবে না। তো অন্যদিকে ফ্যাং লুজির কাছে এসে তাকে দুইটা অপশন দেয়, যে তুমি নিজের পড়াশোনা শেষ করো প্লাস নিজের পরিচয় করো, আর না হয় তুমি এই দেশ ছেড়ে চলে যাও। লুজি অবাক হয়ে বলে, আপনি কিভাবে আমাকে এমন কথা বলতে পারেন? আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে দূরে সরিয়ে দিতে কেন চাইছেন? তখন জিয়ান তাকে বলে, তোমাকে কে বলেছে আমি তোমাকে পছন্দ করি? আমি তো তখন যা মাথায় এসেছে সেটাই তোমাকে বলে দিয়েছিলাম। আসলে তেমন কিছুই না, মানুষের ফিলিংস তো দিন দিন বদলাতেই পারে। এটা শুনে লুজি অনেক হার্ট হয়। জিয়ান বলে, আমি চাই তুমি আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। এই কথা শুনে লুজি আরো দুঃখ পায়। সে বলে, আপনি তো আমাকে বলেছিলেন সব সময় আমাকে সুখে রাখবেন এবং আমাকে প্রোটেক্ট করবেন, কিন্তু এখন আপনি নিজেই আমাকে দূরে চলে যেতে বলছেন। তবুও লুজি তার কোনো কথাই মানতে রাজি হয় না। তখন লুজিকে কাঁদতে দেখে জিয়ানের বুকটাও ভারী হয়ে আসে। তবে সে জানতো যদি লুজির বাবা জেনে যায় যে লুজি আসলে তার মেয়ে, তাহলে তাকে জোর করে নিয়ে যাবে। তাই লুজিকে এই জায়গা ছেড়ে চলে যেতে বলাটাই তার মধ্যে সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। সে সব কিছু করেছিল শুধুমাত্র লুজির ভালোর জন্য। লুজির সব থেকে বড় কষ্ট ছিল, সেভাবে জিয়ানকে তাহলে আমাকে আর ভালোবাসে না। সে হঠাৎ জিয়ানকে তখন জড়িয়ে ধরে এবং তাকে কিস করে। তবে পরক্ষণেই সে জিয়ানকে তার থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, ঠিক আছে, যদি তুমি আমাকে আর পছন্দ না করো তাহলে আমার মনেও তোমাকে নিয়ে কোনো ফিলিংস নেই। লুজি আরও বলে, তুমি যদি আমাকে এখান থেকে পাঠাতে চাও তাহলে আমি তোমার সেই ইচ্ছাটাও পূরণ করব। সে এরপর নিজের জিনিসপত্র গুছিয়ে ওখান থেকে চলে যায়। জিয়ান তখন ভীষণভাবে ভেঙে পড়ে। সেভাবে লুজিকে আর কখনোই এখানে ফিরে আসবে না। এরপর জিয়ান নিজেই ফেংকে ওইখানে পাঠায় আর বলে, ওর পিছনে যাও এবং খেয়াল রাখো যেন ওর কোনো বিপদ না হয়। ফেং যখন বাইরে এসে লুজিকে ওইখানে খুঁজছিল, লুজি তখন ফেংকে ওইখানে দেখে ফেলে। তাই সে চুপি চুপি দেয়ালের পিছনে লুকিয়ে পড়ে আর ভাবে ও যেন আমাকে এখানে দেখতে না পায়,
কারণ আমি ওদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। কিন্তু হঠাৎ তখনই বৃষ্টি পড়তে শুরু করে দেয় আর বিদ্যুৎ ঝলকাতে থাকে। এতে লুজি অনেক ভয় পায় আর ওইখানে বেহুশ হয়ে পড়ে। পরের দিন লুজি চোখ খুলে দেখে সে পৃষ্ঠের জায়গায় আছে। আর পৃষ্ঠ তখন তার সামনে এসে বলে, ভয় পেও না, আমি তোমার বাবা। এই কথা শুনে লুজি স্তব্ধ হয়ে যায়। সে বলে, তুমি এসব কি বলছো? অন্যদিকে সবাই বুঝে গেছে যে তারা এত খোঁজার পরও লুজিকে পাচ্ছে না। তার মানে নিশ্চয় তার বাবা তাকে ধরে নিয়ে চলে গেছে। এখন তাকে উদ্ধার করাটা অনেক কঠিন হয়ে পড়েছে। জিয়ান তখন সোজা নিজের বড় ভাইয়ের কাছে চলে যায়। সে তার ভাইকে প্রশ্ন করে, আপনার আর ডিংসের মধ্যে কিসের সম্পর্ক? আপনি কি জানেন না যে সে ওয়ান হার্ট গ্রুপের সদস্য? কমান্ডার জু তাকে উত্তর দেয়, হ্যাঁ আমি সবটাই জানি। সে তাদের সাথে ডিলও করেছে এটাও বলে, কারণ তার অনেক টাকার দরকার ছিল। এই কথা শুনে জিয়ান অনেক রেগে যায়। সে বলে, আপনি পৃষ্ঠের সাথে হাত মিলিয়েছেন আর আপনি এই বিষয়ে আমাদের কাউকে কিছু জানাননি। কিন্তু তার এই কথায় কমান্ডার জোর কিছু যায় আসে না, কারণ এখন তার গার্লফ্রেন্ডের বোন শত্রুর হাতে বন্দি। সে এ বিষয়ে কিছুই করতে পারবে না। যেভাবেই হোক আগে লিলিকে তার হাত থেকে বাঁচাতে হবে। অন্যদিকে লুজির বাবা তাকে ফেং ফ্যামিলির বিরুদ্ধে উস্কাতে থাকে। সে লুজিকে বোঝাতে থাকে ফেং ফ্যামিলি তাদের ব্যবসা ধ্বংস করে দিয়েছিল আর এটা সে কখনো মেনে নিতে পারেনি। সে বলে, ওরা আমাদের উপর হামলা করেছে, আমাদের মেরে ফেলতেও চেয়েছিল। এমনকি যেসব মৃত্যু হয়েছে তার পেছনে ফেং ফ্যামিলির হাত আছে। আর কমান্ডার জু নিজেই তার আঙ্কেলকে অর্ডার দিয়েছিল যাতে সে গিয়ে আমার মেয়েকে মেরে ফেলতে পারে। এখন বলো, তুমি কি ওদেরকে ঠিক মনে করো? তো যাই বোঝানো হোক না কেন, লুজির মনে পরিষ্কার একটা কথাই ছিল যে তার বাবা ভুল পথেই হাঁটছেন। লুজির বাবা তাকে নিজের পাশে টানতে থাকে। সে বলে, আমাদের গ্রুপে জয়েন করো, আমরা একসাথে ফেং পরিবার থেকে বদলা নেব। লুজি বাইরে থেকে শান্ত গলায় বলে, ঠিক আছে, আপনি যেমন বলছেন আমি তাই করব। কিন্তু সে মনে মনে জানতো কোনটা ঠিক আর কোনটা ভুল। সে মনে মনে ঠিক করে, আমি সব সময় জিয়ানের পাশেই থাকব। অন্যদিকে প্রিস্ট কমান্ডার জুকে কল করে। সে বলে, যদি তুমি চাও যে আমাদের ডিল ঠিকঠাক চলুক, তাহলে ব্রোঞ্জ লিফকে আমাদের দিকে টানতে হবে। তোমার ভাইয়ের কাছ থেকে ব্রোঞ্জ লিফ রেসিডেন্স ফিরিয়ে নাও, আর বাকি কথাবার্তা প্রেজেন্টেশনের জন্য আমার মেয়েকে তোমার কাছে পাঠাবো। এর পরের সিনে কমান্ডার জু এবং প্রিস্টের লোকজন সবাই মিলে ব্রোঞ্জ লিফে পৌঁছে যায়। এরপর সেখানে লুজির এন্ট্রি হয়। লুজি তখন জিয়ানকে বলে, তোমার সামনে দুইটা অপশন আছে, হয় তুমি নিজেকে আমাদের সামনে সারেন্ডার করে দাও, না হলে তোমার এই পুরো ব্যবসা বন্ধ হয়ে যাবে। জিয়ান তখন বিস্ময় হয়ে বলে, তুমি এসব কি বলছো? সে এসব মানতে রাজি ছিল না। লুজি তখন হঠাৎ তার দিকে ছুরি তাক করে। সে আসলে এটা করতে চাইছিল না, কিন্তু সে তার বাবা ও কমান্ডার জুকে এটা বিশ্বাস করানোর জন্য ছুরি তাক করেছে যাতে তারা মনে করে লুজি তাদের পক্ষে কাজ করছে। আর তার এই অভিনয় করাটা খুবই জরুরি ছিল। কিন্তু একই সঙ্গে সে ফেংকে একটা গোপন সংকেত দেয়। এই ইশারা ছিল তাদের নিজেদের বানানো সাইন ল্যাঙ্গুয়েজ, যার মানে হলো আমি তোমাকে মিস করছি। আগে একদিন জিয়ান তাকে বলেছিল, যদি তুমি কখনো বিপদে থাকো তাহলে এই ইশারাটা করবে, এতে আমি বুঝে যাব যে তুমি কি বলছো। আর লুজি তখন নিজের মতো করে নতুন একটা অর্থ দিয়েছিল যে যখন আমি তোমাকে মিস করব, তোমার সাথে দেখা করতে চাইবো, তখনও আমি এই ইশারাটাই করব। জিয়ানও তখন এই ইশারাটা একদম পরিষ্কারভাবে বুঝে যায়। লুজি তখন বলে, তুমি তোমার এই গ্রুপ বন্ধ করে দাও। জিয়ান তখন কোনো সময় নষ্ট না করে বলে, ঠিক আছে। সে তার এই কথায় রাজি হয়ে যায়। এতে সবাই অবাক যে এত সহজে জিয়ান রাজি হয়ে গেল কিভাবে। কিন্তু জিয়ান ভেতরে ভেতরে সবটা বুঝে গিয়েছিল যে লুজি কখনোই নিজের বাবার পাশে থাকবে না। সে মনে মনে ভাবে, আমারই ভুল, আমি তাকে ঠিকভাবে প্রোটেক্ট করতে পারিনি, নিজে থেকেই আমি তাকে দূরে ঠেলে দিয়েছি। যদি তখন ওকে যেতে না বলতাম তাহলে হয়তো সে কখনোই নিজের বাবার হাতে ধরা পড়তো না। এসব কথা লুজি লুকিয়ে লুকিয়ে শুনছিল। সেও তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে আর ভাবে, ভালোই হয়েছে আমি বাবার কথায় বিশ্বাস করিনি। জিয়ান আসলে কখনোই খারাপ ছিল না, বরং আমার বাবাই ভুল পথে হাঁটছে।
এরপর বাইরে বেরোতেই লুজির সামনে তার বান্ধবী পিচ দাঁড়িয়েছিল। সে আগে তার বোনের সাথেও কাজ করেছিল। তখন দুজনে মিলে সিদ্ধান্ত নেয় ওয়ান হার্ট গ্রুপ ধ্বংস করতে হবে, কারণ এই গ্রুপের কারণেই দেশে অনেক ভুলভাল কাজ চলছে। এদিকে কমান্ডার জু তার অ্যাসিস্ট্যান্ট শুকে দিয়ে গোপনে তদন্ত করিয়েছিল ডিংসির বোনকে নিয়ে। আর এখন সত্যটা বেরিয়ে এসেছে। আসলে ডিংসির বোন বহুত আগে মারা গিয়েছিল, আর প্রিস্ট শুধুমাত্র তার নাম ব্যবহার করে ডিংসিকে বছরের পর বছর ব্ল্যাকমেল করেছে। এই সত্যটা ডিংসিকে সে বলতে চায়নি, কারণ সে জানতো এটা শুনে ডিংসি অনেকটা ভেঙে পড়বে। তো এদিকে লুজি একটা জায়গায় চলে এসেছে, যেখানে সে আগে থেকেই জিয়ানের সাথে দেখা করার কথা বলে রেখেছিল। অন্যদিকে শুয়ো দূর থেকে লুজি ও জিয়ানের উপর নজরদারি করছিল, কারণ তার সন্দেহ যে সবার সামনেই হয়তো এরা ঝগড়ার নাটক করছে। তাহলে এখানে কেন? যখনই জিয়ান শুকে ওইখানে দেখতে পায়, সে তখন সঙ্গে সঙ্গে লুজির সাথে ফাইট করতে শুরু করে দেয়। জিয়ান লুজিকে ফিসফিস করে বলে, কেউ আমাদের উপর নজর রাখছে, আমি যেমন করছি তুমিও ঠিক তেমন করো। এরপর দুজনে গোপনে দরজাটাও বন্ধ করে দেয়। শু তাদের কথা আড়ে পেতে শোনার চেষ্টা করছিল। ঠিক তখনই ফেং পেছন থেকে এসে শুকে দেখে ফেলে। তখন সে একটি আঘাত করে তাকে বেহুশ করে দেয়। এরপর ফেং ইশারা করে জিয়ানকে জানিয়ে দেয় যে এখানে সবকিছুই ঠিক আছে। জিয়ান সঙ্গে সঙ্গে ফাইট থামিয়ে দেয় এবং সে লুজির কাছে ক্ষমা চায়। সে ধীরে ধীরে বলে, আমি তোমাকে খুবই ভালোবাসি। তার কথা শুনে লুজি খুবই রেগে যায়। সে বলে, তুমি আগে থেকেই জানতে যে আমার বাবাকে, তবুও তুমি আমাকে এটা কেন বলনি? এটা তোমারই ভুল। তবুও এতদিন আলাদা থাকার পর তারা বুঝে যায় যে তারা একে অপরকে রেখে কখনো দূরে থাকতে পারবে না। এরপর সে লুজিকে উঠিয়ে ঘরে নিয়ে যায় এবং তারা এক হয়ে যায়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় লুজি ফেংকে সব ঘটনা খুলে বলে। যেই মুহূর্তে পৃষ্ঠের মাল এখানে পৌঁছাবে, আমরা সাথে সাথে সেগুলো ধ্বংস করে দেব, আর আমাদের কোনো শত্রুকেই বাঁচতে দেব না। ফেংও এতে রাজি হয়ে যায়। সে বিশেষ করে পিচের সঙ্গে গিয়ে দেখা করতে এসেছিল। এরা তিনজন মিলে বসে পরবর্তী প্ল্যান বানাতে থাকে। এখন তারা পুরোপুরি একটি টিম বানায়। অন্যদিকে ডিংসি সব রিপোর্ট পড়ে ফেলে, আর সে বুঝতে পারে তার বোন বহু আগেই মারা গেছে। এই সত্য সামনে আসতেই সে অনেক ভেঙে পড়ে। প্রিস্ট এতদিন ধরে তাকে মিথ্যা বলে এসেছিল। কমান্ডার জো তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমরা অবশ্যই প্রিস্টের কাছ থেকে এর বদলা নেব। এরপর তারা প্রিস্টের সাথে দেখা করতে যায়। তাদের জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিল, আর সব দোষ সরাসরি প্রিস্টের উপরই তারা দিয়ে দেয়। এরপর তারা একে অপরের দিকে গান তাক করে। এখন ডিংসের সামনে সবটা পরিষ্কার। প্রিস্ট এতদিন ধরে মিথ্যা বলে এসেছে যে তার বোন বেঁচে আছে। এই কথাটাও ছিল একটা নাটক। আর সব থেকে বড় ধাক্কাটা তখন পায় যখন কমান্ডার জো জানতে পারে যে তার অ্যাসিস্ট্যান্ট শু আসলে গোপনে ওয়ান হার্ট গ্রুপের সাথেই জড়িত, মানে ওয়ান হার্ট গ্রুপের সদস্য আর কি। সে এটা কিছুতেই মানতে পারছিল না। এই মুহূর্তে ডিংসি কমান্ডার জুকে বাঁচানোর জন্য প্রিস্টকে মেরে ফেলে, কিন্তু যখন সে শুকে আক্রমণ করতে চায়, শু তাকে গুলি করে দেয়। সে তখন ভয় পেয়ে যায়, কিন্তু প্রথমে ডিংসিকে বাঁচানোর জন্য কমান্ডার জো উল্টো শুকে গুলি করেছিল। আর সে মনে মনে ভাবে, এত বড় বিশ্বাসঘাতক মরে যাওয়াই ভালো। এরপর সে ডিংসিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই আরও একটা বড় চমক নিয়ে চেরির এন্ট্রি হয়। সে এখন ওয়ান হার্ট গ্রুপেরই সদস্য। প্রিস্ট মারা যাওয়ায় পেছন থেকে সব সামলানোর জন্য অজানা একজন মাস্টার মাইন্ড চেরিকে এখানে পাঠিয়েছে। তো অন্যদিকে ফ্যাং এসে লুজিকে জানায়, তোমার বাবা মারা গেছে। এর পরের দৃশ্যে দেখা যায় ওরা সবাই লুজির বাবার ফিউনারেলে এসেছে। লুজি তখন অনেক কষ্ট পায়। সেভাবে আমি চাইনি যে সে এভাবে মারা যাক। আমি চাইতাম যেন সে ঠিক পথে ফিরে আসুক। লুজিকে কাঁদতে দেখে জিয়ান তাকে সান্ত্বনা দেয়। সে তাকে শান্ত গলায় বলে, আমরা আর কি বা করতে পারতাম, সে তো ভুল পথে চলে গিয়েছিল, তার পরিণতি এমনই হয়। এদিকে গুলিবদ্ধ অবস্থায় ডিংসির বাঁচা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। সে তখন ধীরে ধীরে কাঁপা গলায় জুকে বলে, আমার একটা শেষ ইচ্ছা আছে, আমি সূর্য অস্ত্র একবার দেখতে চাই, আপনি কি আমাকে সেটা দেখাতে নিয়ে যাবেন?
তখন কমান্ডার জু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তাদেরকে দেখা যায় নীরব একটা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। ডিংসি তার হাত ধরে বলে, যদি আমি মারা যাই তাহলে আপনি কি পরের জন্মে আমাকে আবারও সূর্যাস্ত দেখতে নিয়ে যাবেন? তখন কমান্ডার জু তার কষ্ট চেপে রেখে বলে, এমন কথা বলো না, তোমার কিছুই হবে না। কিন্তু এটা বলতে বলতে হঠাৎ ডিংসি মারা যায়। ডাক্তাররা আগেই বলে দিয়েছিল ওকে বাঁচানো অসম্ভব। তো এখানে প্রিয় মানুষটাকে নিজের চোখের সামনে মারা যেতে দেখে কমান্ডার জু একেবারে ভেঙে পড়ে। এরপর রাতে সে একা একা ড্রিঙ্কস করতে করতে হাঁটছিল। তখন কয়েকজন লোক এসে তাকে অত্যন্ত ডিস্টার্ব করতে শুরু করে। এই দৃশ্যটা জিয়ান, ফেং এবং ইয়ানও দেখে ফেলে। এটা তারা একদমই সহ্য করতে পারে না। তখন তারা ওই লোকগুলোকে আচ্ছা মতো শিক্ষা দেয় আর তারা ওদের ভাইকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু কমান্ডার জু বলে, না, আমি অনেক বড় ভুল করেছি, তোমাদেরকে হতাশ করেছি, এমনকি আমি প্রিস্টের সাথেও হাত মিলিয়েছি। আমার তোমাদের সাথে যাওয়ার কোনো সাহস নেই। সে তখন সবার থেকে লুকিয়ে থাকে আর বলে, আমি কারোর সাথে কথা বলতে চাই না, আমার ভাইরা আমাকে নিয়ে কি ভাববে। এমনকি সে তার রেসিডেন্সেও আর ফিরে যায় না। পেছন থেকে অ্যাসিস্ট্যান্ট শু সব কিছুই নিয়ন্ত্রণ করে নিয়েছে। যদিও সে গুলিবদ্ধ হয়েছিল, তবুও সময় মতো চেরি এসে তাকে বাঁচিয়েছিল। এরপর শু চেরির সাথে হাত মিলিয়ে নেয়। ধীরে ধীরে তারা পুরো আর্মি ফোর্সকেও নিজেদের দিকে টেনে নেয়। সবাই তখন চিন্তায় পড়ে যায় যে এখন আমরা কিভাবে এটা সামলাবো। চেরি ফিরে এসেছে আর সে এখন ওয়ান হার্ট গ্রুপেরও সদস্য। এই বিষয়ে তারা ইওয়ানকেও জানায়। তারা বলে, মনে হয় চেরি শুধু তোমার জন্যই ফিরে এসেছে, কারণ সে আগে থেকেই তোমাকে পছন্দ করত। এরপর ওরা সবাই মিলে ইওয়ানকে চেরির কাছে পাঠায়। চেরির কাছে গিয়ে ইওয়ান জানতে চায় ওই অবৈধ জিনিসপত্র কোথায় লুকানো আছে। কিন্তু চেরির সামনে গিয়ে কথা বলতে শুরু করতেই সে তাকে একটা শর্ত দিয়ে দেয়। সে ইওয়ানকে বলে, যদি জানতে চাও যে ওসব কিছু কোথায় লুকানো আছে আর তুমি যদি চাও কেউ এতে ক্ষতিগ্রস্ত না হোক, তাহলে তোমাকে আমার হাতে সঁপে দাও। এরপর সে হঠাৎ করে বলে, এখনই আমাকে কিস করো। এটা বলে সে ইওয়ানের কাছে গেলেই সে চেরিকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। চেরি তখন রেগে গিয়ে বলে, ঠিক আছে, তুমি যতদিন নিজেকে আমার হাতে তুলে না দিচ্ছ আমি কিছুই তোমাকে বলবো না। এই কথা বলেই সে ওইখান থেকে চলে যায়। এই ঘটনাটা সে সবাইকে বলার পরে তখন ফেং হেসে বলে, ধুর, শুধুমাত্র একটা কিস করতেই তো বলেছিল, এতে এমন কী ছিল। ইওয়ান ঠাট্টা করে জিয়ানকে বলে, ধরো তুমি যদি এমন সিচুয়েশনে ফেসে যাও তাহলে কি করতে? যে মেয়েটাকে তুমি পছন্দই করো না তাকে কি তুমি কিস করতে? তো ওই সময় লুজির চোখ জিয়ানের দিকেই ছিল। জিয়ান তখন স্পষ্টভাবে বলে দেয়, না, তা কখনোই হবে না, আমি এমন পরিস্থিতিতে কখনোই পড়ব না। তো এরপর সবাই মিলে পরের দিনের জন্য একটা প্ল্যান তৈরি করে। পরের দিন দেখা যায় ইওয়ান নিজে থেকেই চেরির কাছে পৌঁছে যায়। সে বলে, তুমি যা বলবে আমি সেটা করতে রাজি আছি। চেরি তখন বুঝে যায় যে সে তথ্য নেওয়ার জন্যই এখানে এসেছে। সে তখন চুপচাপ লক্ষ্য করে দেখে ইওয়ান কিভাবে জায়গাটা খুঁজে খুঁজে দেখছে। এরপর চেরি একটা শর্ত দেয় যে এখানে একটা লিস্ট আছে, তার ভেতর থেকে যদি সঠিকটা খুঁজে বার করতে পারো তাহলে আমি তোমাকে বলবো যে ওই জিনিসগুলো কোথায় লুকোনো আছে। ইওয়ান তখন ভয় পেয়ে গেলেও শেষমেশ সে ওই সঠিক লিস্টটা খুঁজে বের করে ফেলে। সে এসে সবাইকে বলে, তোমরা জানো না কি পরিস্থিতিতে পড়ে আমাকে এটা করতে হয়েছে। সব কথা শুনে বাকিরা তখন হেসে গড়াগড়ি খায়। এদিকে অনেকদিন পর কমান্ডার জু আবারও আর্মি ক্যাম্পে ফিরে আসে। পুরো জায়গা তখন শুধু তারই আধিপত্য। তার নামে সবাই ভয় পায়, কেউই সাহস পায় না তাকে অফিসে ঢোকা থেকে থামাতে। অন্যদিকে শো মনে মনে ভাবে, এখন সব কিছুই আমার হাতে। কমান্ডার জু যদি ফিরেও আসে তাহলে কিছুই নিতে পারবে না। কিন্তু কমান্ডার জু তখন ঠান্ডা মাথায় তাকে গুলি করে দেয় আর বলে, তোমার শেষ পরিণতি এটাই হওয়ার ছিল। সে এরপরে বাইরে বেরিয়ে এসে মানুষদেরকে টাকা বিলিয়ে দেয় এবং সে পুরো আর্মি ইউনিটকে সেই জায়গা থেকে সরিয়ে ফেলে, কারণ তার কাছে আগে থেকে তথ্য ছিল যে ওই মালগুলো কোথায় ডেলিভারি করা হবে। জিয়ান আর তার ভাইরা ওরা ধ্বংস করার দায়িত্ব নেয় আর লোকেশন সে
সব ইওয়ানের হাতে তুলে দিয়ে বলে, এখনই গিয়ে সবাইকে এটা বলো এবং আমি তোমাদেরকে যা যা করতে বলেছি তাই করো। ইওয়ান সেখান থেকে চলে যাওয়ার পর সে নিজেই নিজেকে গুলি করে আর মনে মনে শুধু একটা কথাই ভাবে, যার জন্য আমি এতদিন বেঁচেছিলাম সে তো আগেই চলে গেছে, তাই আমারও এখন যাওয়ার সময় হয়ে গেছে। এভাবে কমান্ডার জুও এই পৃথিবী ছেড়ে চলে যায়। এদিকে চেরির উদ্দেশ্য ছিল লুজিকে কিডন্যাপ করা। শেষ পর্যন্ত সে তার এই প্ল্যানেও সাকসেস হয়। সে লুজিকে কিডন্যাপ করে নিয়েছে। এরপর চেরি লুজিকে বলে, এখন দেখি জিয়ান তোমাকে বাঁচাতে এখানে আসে কিনা। তার কাছে দুটো রাস্তা আছে। এক, হয়তো ওই মালগুলো ধ্বংস করতে তাকে অন্য কোথাও যেতে হবে, আর 2 নম্বর রাস্তা হলো সে তোমাকে বাঁচাতে এখানে আসবে। দেখি সে তোমাকে কতটা ভালোবাসে। কিন্তু পরবর্তী দৃশ্যে দেখা যায় জিয়ান মালগুলোকে ধ্বংস করার জন্য ওই জায়গায় পৌঁছে গিয়েছে। তখন লোকেরা ভাবে জিয়ান হয়তো একা এসেছে, কিন্তু পরবর্তীতে দেখে তার সাথে ইউয়ান, ফেং এবং তার ব্রোজলিফের সব লোকেরাও চলে এসেছে। এদিকে জিনসি তখন ঠান্ডা গলায় বলে, এত হাঁটাহাঁটি করে কি হবে, আমার সাথে তুমি ফাইট করো। তবে যতই ফাইট করো না কেন শেষ পর্যন্ত জিতবো তো আমি। আর সময়ও তো প্রায় শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত জিয়ান তোমাকে বাঁচাতে আসেনি, তাহলে আমার লোকেরাই তোমাকে সামলাবে। ঠিক সেই সময় ইউয়ান সেখানে এসে হাজির হয়। সে লুজিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, জিয়ান তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, এখানকার সব কিছু আমি সামলে নেব। এরপর ইউয়ানের সাথে যখন চেরি সব লোকেরা ফাইটিং শুরু করে দেয়, ইউয়ানকে মার খেতে দেখে চেরি এটা সহ্য করতে পারছিল না। সে তখন নিজেই মাঝখানে এসে ফাইটিং থামিয়ে দেয়, কারণ সে ইউয়ানকে মন থেকে ভালোবাসে। চেরি ইউয়ানকে ধরে বলে, আমি সব সময় চাইতাম তুমি আমাকে অ্যাটেনশন দাও, আমি তোমার ভালোবাসা পাবো, কারণ মা বাবার ভালোবাসা আমি কখনোই পাইনি। তুমি সব সময় আমার খেয়াল রেখেছো, কিন্তু সারা জীবন তোমার সাথে থাকার স্বপ্নটা আমার আর পূরণ হলো না। ওই সময় পুলিশ চেরি ও ওয়ান হার্ট গ্রুপের মেম্বারদেরকে ধরার জন্য সেখানে চলে আসে। চেরিকে ধরতে চাইলেও ইয়ান তাকে বাধা দেয়। সে বলে এবার সে শুধরে যাবে, তাকে এবারের মতো ক্ষমা করো। কিন্তু চেরি তখন বলে, না, আমি যা ভুল করেছি তার শাস্তি আমাকে ভোগ করতেই হবে। এরপর সে নিজেই ওদের সঙ্গে চলে যায়। এদিকে লুজি অনেক খোঁজাখুঁজির পর সে জিয়ানকে খুঁজে পায় এবং সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, দেখো আমি তোমার জন্য কোনো রকম বোঝা নই, আমরা একসাথে সবটা সামলে নেব। এখান থেকে আমরা জানতে পারি তারা আগে থেকে ঠিক করে রেখেছিল যে তুমি মাল ধ্বংস করার কাজে যাবে এবং আমি চেরিকে সামলাবো, কারণ ফাইট তো আমরা দুজনেই করতে জানি। সব কাজ একসাথেই তারা সম্পন্ন করে ফেলে, এবার কেউই তাদেরকে আলাদা করতে পারবে না। তো এর পরের দৃশ্যে দেখা যায় এরা 3 ভাই এবং লুজি মিলে কমান্ডার জু এবং ডিংসির ফিউনারেলে দেখা যায় তাদের এক ভাই মারা গেছে এবং এই সংবাদ তাদের কাছে পৌঁছানোর পর তারা অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তারা সব থেকে বেশি আফসোস করে, যদি আমরা আগে থেকেই জানতাম যে তুমি এতটা কষ্টে ছিলে তাহলে আমরা কখনোই তোমাকে মারা যেতে দিতাম না। এরপর আমাদেরকে 6 বছর পরের দৃশ্য দেখানো হয়। জিয়ান এবং লুজির বিয়ে হয়ে গিয়েছিল এবং তাদের সুন্দর ও কিউট একটি মেয়ে আছে। তারা এখন ব্রোজলিফ সঠিকভাবে সামলাচ্ছে। এখন তারা নতুন একটি মিশনের পথে রওনা হয়। আর এই সুখী ও কিউট পরিবারকে দেখিয়ে আমাদের আজকের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম সুন্দর সুন্দর ড্রামা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।